বাংলা প্রিভিয়াস ইয়ার কোয়েশনে আপনাদের আবার একবার স্বাগতম জানাই। তো আজকে একটা অতি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমরা চলে আসলাম। তো আজকে আমরা দেখব কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশন, যে প্রশ্নগুলো শুধু আপনার বাংলাতে নয়, আপনার অন্যান্য সাবজেক্টেও আপনাদের যথেষ্ট সাহায্য করবে। যেমন আপনার সিডিপি রয়েছে, ল্যাঙ্গুয়েজ 2 যদি ইংলিশ থাকে তাহলে ইংলিশ রয়েছে, বা ইবিএস থাকলে ইবিএস রয়েছে। এই সব সাবজেক্ট কিন্তু আপনাদের যথেষ্ট হেল্প করবে। তো ক্লাসটা দেরি না করে আমরা এখনই শুরু করছি। আমরা প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশন দেখতে পাচ্ছেন যে কোন সনের প্রিভিয়াস ইয়ার কোয়েশন, এটা আমরা ইনক্লুড করেছি, কারণ যাতে করে আপনারা বুঝতে পারেন যে কী ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে। তো এই প্রশ্ন দেখুন, আমাদের 21 জানুয়ারি 2022 অর্থাৎ অনলাইন কোয়েশন পেপার। আমাদের বোথ অনলাইন এবং অফলাইন যে এক্সামগুলো হয়েছিল সবগুলো কোয়েশন পেপার মার্চ করে একটা ক্লাস আমরা প্রস্তুত করেছি। তো এখানে 1 নম্বর প্রশ্ন আজকে তুলে নিয়েছি আমরা। 21 জানুয়ারি 2022 এক্সামে এসেছিল। তো কী প্রশ্ন এসেছিল আমরা দেখি। জাতীয় শিক্ষানীতি 2020 শিশুদের মূল্যায়ন অন্তর্ভুক্ত করার এবং অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে। মূল্যায়ন অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব করে কোনটা? ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, মানে এনইপি থেকে প্রথমেই প্রশ্ন পেলাম। তো এনইপি 2020 প্রপোজ ইনক্লুশন অফ অ্যান্ড ফর অ্যাসেসমেন্ট অফ চিলড্রেন। তো শিশুদেরকে অন্তর্ভুক্ত করার জন্য আমাদের এনইপিটা দরকার। তো এটা নিচের কোনটা এই ক্ষেত্রে আমাদের কাজে লাগবে? 1 নম্বর হচ্ছে দলগত কাজ এবং স্বমূল্যায়ন, প্রকল্প মানসম্মত পরীক্ষা, মানসম্মত পরীক্ষা না পোর্টফোলিও, নর্মস রেফার্ড এবং ক্রাইটেরিয়ান রেফারেন্স স্টেট, আদর্শ উল্লেখিত এবং মানদণ্ড উল্লেখিত পরীক্ষা। তো অ্যাজ পার দ্য কোয়েশ্চন এখানে কারেক্ট আনসার কোনটা হবে? খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট বক্সে পিন করুন, তবেই কারেক্ট আনসার আমাদের কী হতে পারে। ঠিক আছে, আপনারা কমেন্ট বক্সে কারেক্ট আনসার দেওয়ার পর আমরা অবশ্যই কারেক্ট আনসার কোনটি আমরা বলে দেব। তো আপনারা খুব তাড়াতাড়ি জানিয়ে দিন তো কারেক্ট আনসার কী হতে পারে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-এর মতে এখানে দেখুন কী দিয়েছে, স্ট্যান্ডার্ডাইজ টেস্ট বা এক্সামিনেশন, অর্থাৎ কি মানসম্মত পরীক্ষা। তো আমরা কখনো স্ট্যান্ডার্ডাইজড পরীক্ষা আমরা নেই না, এটা কেটে দিলাম। আবার এখানে রয়েছে স্ট্যান্ডার্ডাইজড টেস্ট, এটাও আমরা কেটে দিলাম। এখানে দেখুন ক্রাইটেরিয়া পুরা করতে হবে, মানদণ্ড উল্লেখিত পরীক্ষা, এটাও আমাদের সঠিক নয়। তো কারেক্ট আনসার এটারে 3টা অপশন যেহেতু কেটে নিলাম, নেগেটিভ ওয়ার্ড, তাই অপশন নাম্বার A1 এই ক্ষেত্রে হয়ে গেল আমাদের কি কারেক্ট আনসার। তো পরবর্তী প্রশ্নই আমরা দেখি। এটা হচ্ছে 5 জানুয়ারি 2022-এর পেপার 2। এখানে কিন্তু পেপার 1 পেপার 2 দুটারই কিন্তু কম্বিনেশন আছে, দেখতে পাচ্ছেন। 5 জানুয়ারি 2022-এ কী প্রশ্ন এসেছিল? হুইচ অফ দ্য ফলোয়িং ডিফাইন্স দ্য প্রোগ্রেসিভ ক্লাসরুম? নিচের কোনটি একটি প্রগতিশীল শ্রেণীকক্ষকে সংজ্ঞায়িত করে? অর্থাৎ প্রগতিশীল শ্রেণীকক্ষ বলতে আমরা কি বুঝি? প্রগতিশীল সংজ্ঞা সম্পর্কে নিচের কোনটা সঠিক, এটা আমরা বলতে পারি। তো লার্নিং ফর এক্সাম, তো এক্সামের জন্য আমরা শিখি, এটা কখনো সত্য নয়, এটা কেটে দিলাম। তারপর ডিকন্টেক্সচুয়ালাইজড মানে কি? সংবাদমুক্ত পাঠ্যক্রম কেন হবে ভাই? সংবাদ তো হতে পারে। টিচার সেন্ট্রিক প্যাডাগজি, কেন টিচার সেন্ট্রিক হবে? সব জায়গায় যদি চাইল্ড সেন্ট্রিক শিশু কেন্দ্রিক শিক্ষা হতে পারে, তাহলে এখানে শিক্ষক কেন্দ্রিক শিক্ষা কেন? তাহলে অপশন নাম্বার ডিটাও কেটে গেল। তার মানে অপশন নাম্বার বি হবে এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ফোকাস অন এক্সপেরিমেন্টাল লার্নিং, অভিজ্ঞতামূলক শিক্ষার উপর মনোযোগ দিতে হবে, অর্থাৎ অভিজ্ঞতা এক্সপেরিমেন্টের উপর আমাদের কী করতে হবে? জোর দিতে হবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3, এটা হচ্ছে 23 ডিসেম্বর 2021, ঠিক আছে। এ কালেকশন অফ স্টুডেন্টস ওয়ার্ক on a variety of tasks throughout the meant for keeping a record of their performance is known as a। শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের কাজের উপর একটি কর্মদক্ষতার রেকর্ড রাখার জন্য তৈরি করা কাজের একটা সংগ্রহকে কি বলা হয়? রুবিক্স, ফাইল, ডেটাশিট নাকি পোর্টফোলিও? আমরা সবাই জানি কিন্তু এই প্রশ্নের কারেক্ট আনসার জানি, কোনো অসুবিধা নেই, আমরা সবাই জানি। শুধুমাত্র বলতে হবে আপনাদের কমেন্ট বক্সে কারেক্ট আনসার কী। আপনারা সবাই জানেন, আমি জানি। খুব তাড়াতাড়ি বলুন তো ভাই কারেক্ট আনসার কী হতে পারে, খুব তাড়াতাড়ি ফার্স্ট বলুন। এবং প্রতিনিয়ত এই ধরনের ক্লাস পেতে আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, খুব তাড়াতাড়ি। দেখুন আমরা কী করি, শিক্ষার্থীদের প্রত্যেক দিনের কাজ, অর্থাৎ দৈনন্দিন যে শিশুরা কাজ করে বিভিন্ন দিন, সবগুলা কাজ আমরা কী করি, একটা ফাইলের মধ্যে আমরা কী করি, সবগুলা রেখে দিই। তো ফাইলের মধ্যে এই যে সবগুলা যে তার রেকর্ডগুলা যা রাখি, এই ফাইলটাকে আমরা কি বলি? ফাইলটাকে আমরা ফাইল বলি না ভাই, ফাইলটাকে আমরা বলি কি? পোর্টফোলিও।
ফাইলে রাখি ঠিক আছে, কিন্তু ফাইলটার নাম কিন্তু আসলে ফাইল নয়, ফাইলটার নাম হচ্ছে কি পোর্টফোলিও। বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিকভাবে প্রতিক্রিয়াশীল শিক্ষাদানকে নিচের কোনটি সঠিকভাবে বর্ণনা করে? 7 জুলাই 2024 আসা প্রশ্ন। 7 জুলাই যে আমাদের অফলাইন পরীক্ষা হয়েছিল, অফলাইন পরীক্ষায় আসা প্রশ্ন। বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিকভাবে প্রতিক্রিয়াশীল শিক্ষাদানকে নিচের কোনটি সঠিকভাবে ব্যাখ্যা করে? ইচ্ছাকৃত, অভিযোজিত, পার্থক্যমূলক নাকি মানসম্মত? কোয়েশ্চেন নাম্বার 4, which of the following character describe culturally responsible teaching to cater the diverse group of student? এখানে দেখুন বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিকভাবে প্রতিক্রিয়াশীল শিক্ষাদানকে নিচের কোনটি সঠিকভাবে ব্যাখ্যা করে? অর্থাৎ বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিভা রয়েছে, বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের যেটা রয়েছে, এটা আমরা কি করে বুঝবো? এটা আমরা একটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডিফারেন্সিয়েটেড। ঠিক আছে, ডিফারেন্সিয়েটেড হবে, কারণ স্ট্যান্ডার্ডাইজড হবে না, কারণ মানসম্মত করি না। অ্যাডপটিভ হবে না, ইচ্ছাকৃত হবে না, কারণ সেটা একদম টিচার করাতে হবে, তার রেসপন্সিবল রয়েছে টিচিংয়ের, সেখানে ইচ্ছাকৃত হচ্ছে না, অভিযোজিত হচ্ছে না। তো এটা কারেক্ট অ্যান্সার হবে ডিফারেন্সিয়েটেড বা পার্থক্যমূলক। পরীক্ষা শুরুর ঠিক আগে তানভি গভীর শ্বাস প্রশ্বাসের অভ্যাস করে। তাকে উদ্বেগ মোকাবিলা করতে হবে যে কৌশল ব্যবহার করে। অর্থাৎ তানভি প্র্যাকটিসেস ডিপ ব্রেথিং জাস্ট বিফোর দ্য অনসেট অফ এক্সামিনেশন। সি টু কোপ উইথ অ্যাংজাইটি ইউজিং স্ট্র্যাটেজি। পরীক্ষা শুরুর আগেই তানভি কী করে গভীর শ্বাস নিঃশ্বাস নেওয়া শুরু করে দেয়, এটা তার একটা অ্যাংজাইটি। ঠিক আছে, তো এই যে উদ্বেগ বা অ্যাংজাইটি যেটা রয়েছে, এটাকে মোকাবিলা করতে হলে বা এই তার অভ্যাসটাকে যদি আমরা ছাড়াতে চাই, তাহলে কি করা উচিত? প্রবলেম সলভিং, ইমোশনাল রেগুলার অ্যাভয়েডেন্স নাকি ডেনিয়াল? কোয়েশ্চেন নাম্বার 5 দেখি। এখানে দেখুন পরিহার করা যাবে না। পরিহার মানে পরিত্যাগ করা। কখন আমরা শিশুদের পরিহার বা পরিত্যাগ করি না, ও স্বীকৃতি দিই না, তাকে স্বীকৃতিপত্র দিতে হবে। আর সমস্যার সমাধান এখানে কি করে করবো, যেহেতু সে এখানে একটু ইমোশনাল হয়ে যায়, ঠিক আছে, উদ্বেগ মোকাবিলা করে, মানে সে কি তার ইমোশন চলে আসে, তাই তার ইমোশনটাকে কী করতে হবে, কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, সুতরাং আবেগ নিয়ন্ত্রণ হবে এখানে কারেক্ট অ্যান্সার। আর আবেগ যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তো অপশন নাম্বার বি এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। তো তার পরের প্রশ্নটা কোয়েশ্চেন নাম্বার 6। আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে কারেক্ট অ্যান্সার কিন্তু জানাবেন, আপনাদের অপেক্ষায় আছি। খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন। অ্যাকর্ডিং টু কোহলবার্গ থিওরি অফ মরাল ডেভেলপমেন্ট, এখানে কোহলবার্গের নৈতিক বিকাশের তথ্য থেকে একটা প্রশ্ন আসছে। এট হোয়াট লেভেল আর চিলড্রেন সেলফ সেন্টার্ড অ্যান্ড সি দেয়ার ওন বেনিফিটস ইন ডুইং সামথিং? কোহলবার্গের নৈতিক বিকাশ এর তত্ত্ব অনুসারে শিশুরা কোন স্তরে আত্মকেন্দ্রিক মানে সেলফ সেন্টার্ড হয়ে যায় এবং কোনো কিছু করার মাধ্যমে তাদের নিজস্ব সুবিধা দেখতে পায়? অর্থাৎ শিশুরা কোন লেভেল বা স্টেজে বা কোন লেভেলে তারা কী হয়, সেলফ সেন্টার্ড হয়ে যায়, তারা নিজে নিজে সব কিছু করতে ভালোবাসে। এটা 21 জানুয়ারি 2024 এসেছিল প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 6। এটা কারেক্ট আনসার হবে সেকেন্ড স্টেজ অফ লাস্ট লেভেল, অর্থাৎ প্রথম স্তরের দ্বিতীয় পর্যায়ে। নিচের কোনটি শিক্ষার্থীদের তাদের নিজস্ব শেখার মূল্যায়ন এবং তাদের বোধগম্যতা পরীক্ষা করতে সাহায্য করে? Which of the following helps learner evaluate their own learning and check their understanding? নিচের কোনটি শিক্ষার্থীদের তাদের নিজস্ব শেখার মূল্যায়ন, অর্থাৎ তারা নিজে নিজে কী করবে, নিজের মূল্যায়ন নিজে করবে এবং তাদের যেটা বোধগম্যতা পরীক্ষা করতে সাহায্য করবে, অর্থাৎ তারা তারা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে যে আমি কোনটা ভালো করেছি, কোনটা খারাপ করেছি। ঠিক আছে, আমি আজকে কিছু লিখলাম, আর ধরে নিন একজন শিক্ষার্থী, তার নাম হচ্ছে অমিত। কোথায় গেল ভাই, অমিত। ধরে নিন একজন শিক্ষার্থী, তার নাম হচ্ছে অমিতে কী করলো, সেটা আমার ক্লাস 4-এর একজন শিক্ষার্থী। সে কী করলো,
আজকে একটা ড্রয়িং আঁকলো, ড্রয়িং এঁকে একটা ফাইলে রাখলাম তার ড্রয়িং, আবার আগামীকালকে আরেকটা ড্রয়িং আঁকলো তাকে রাখলাম, এর পরের দিন আরেকটা ড্রয়িং আঁকলো তারে রাখলাম, এর পরের দিন আরেকটা ড্রয়িং আঁকলো তারে, এই সবগুলো ড্রয়িং আমরা একটা ফাইলের মধ্যে রাখলাম। দিস ফাইল ইজ নোন এজ পোর্টফোলিও। তারপর পঞ্চম দিনের শেষে বা ষষ্ঠ দিনে তাকে কী করলাম, এই ফাইলটা তার হাতে দিলাম, দিয়ে বললাম এই ফাইল থেকে তুমি সবচেয়ে সুন্দর পিকচারটা বেছে বার করো। তখন এই যে সে নিজে নিজে নিজের মূল্যায়ন করবে, দ্যাট ইজ নোন এজ ওন লার্নিং বা চেক দেয়ার আন্ডারস্ট্যান্ডিং বা সেলফ অ্যাসেসমেন্ট যেটাকে বলা যায়। তো এই ক্ষেত্রে নিচের কোনটা তাকে সাহায্য করবে, এখানে অ্যাকর্ডিং টু অপশন সেটা কোনটা কারেক্ট আনসার হবে। কোয়েশ্চন নাম্বার 7, এটাকে আমরা ফরগেটিং ভুলে যাওয়া বলবো না, অনুকরণ বলবো না, আর রুট মেমোরাইজেশন বলবো না, এটার নাম হচ্ছে মেটাকগনিশন। সে তার নিজের ভুল শুদ্ধ ভালো মন্দ যাচাই করতে পারবে, এটার নাম হচ্ছে কি মেটাকগনিশন ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। পিটার সেজ, পিটার কি বলেছে, আই ফেল বিকজ আই এম স্টুপিড অ্যান্ড দ্যাট মিন্স আই উইল অলওয়েজ ফেল, দিস ইজ কেস অফ। পিটার বলেন আমি ব্যর্থ হই কারণ আমি বোকা, এবং এর অর্থ হলো আমি সর্বদা ব্যর্থ হব। এটা একটা কী ধরনের ঘটনা? ডাইভার্জেন্ট থিঙ্কিং, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, অ্যাচিভমেন্ট ম্যাচুরিটি বা অ্যাচিভমেন্ট মোটিভেশন যাকে বলা হয়, আরেকটা হচ্ছে কি লার্নড হেল্পলেসনেস, শেখার অসহায়ত্ব। এখানে কোয়েশ্চন নাম্বার 8 কারেক্ট আনসার কোনটা হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন তো কোয়েশ্চন নাম্বার 8। পিটার বলেন আমি ব্যর্থ হই কারণ আমি বোকা, এবং এর অর্থ হলো আমি সর্বদা ব্যর্থ হব। তার মানে কি উনি শিখতে পারেন না, ওনার শেখার ক্ষেত্রে সমস্যা রয়েছে, সুতরাং শিক্ষণের ক্ষেত্রে ওনার হেল্পলেসনেস, সুতরাং লার্ন হেল্পলেসনেস হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ভেরি সিম্পল। একজন শিক্ষিকা যিনি বিশ্বাস করেন যে তার ক্লাসের সকল শিক্ষার্থী আরও বেশি পড়াশোনা করে এবং তাদের কর্মদক্ষতা উন্নত করতে সক্ষম, তিনি শিশুদের সাফল্যের জন্য তাদের কি করবেন? একজন শিক্ষিকা যিনি বিশ্বাস করেন কি বিশ্বাস করেন যে তার ক্লাসের সকল শিক্ষার্থী আরও বেশি পড়াশোনা করে। শিক্ষক শিক্ষিকা কী ভাবেন যে আমার ক্লাসে যত শিক্ষার্থী আছে তারা খুব ভালো করে বেশি করে পড়াশোনা করে, তাদের কর্মদক্ষতা তারা উন্নত করতে সক্ষম হয়, তারা যে কর্মদক্ষতা আছে তারা খুব ভালো করে উন্নত করতে তারা সক্ষম হবে। তিনি শিশুদের সাফল্যের জন্য তিনি তাদের কি করতে পারেন? এবিলিটি অফ চিলড্রেন, চিলড্রেন্স এফোর্ট, অ্যাংজাইটি অফ চিলড্রেন, জেনেটিক মেকআপ। এখানে কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 9 কী হবে? অ্যাংজাইটি অফ চিলড্রেন সেটা তো কখনোই সম্ভব না, কারণ শিশুদের মধ্যে যদি উদ্বেগ থাকে তাহলে তারা শিখবে কী করে, ভালো করে কাজ করবে কী করে। আর জেনেটিক ম্যাপআপ, সেখানে জিন কোথা থেকে চলে আসলো, বংশগতি, সেখানে কোনো প্রভাব নেই। এবিলিটি অফ চিলড্রেন মানে শিশুরা পারে, কিন্তু এখানে তিনি বলেছেন যে শিশুরা তার আরও বেশি পড়াশোনা করে কর্মদক্ষতা উন্নত করতে সক্ষম, অর্থাৎ কি তারা যদি ভালো করে যদি প্রচেষ্টা করে, অর্থাৎ চিলড্রেন্স এফোর্ট, তারা যদি ভালো করে যদি আরও এফোর্ট করে, প্রচেষ্টা যদি আরও ভালো করে, তাহলে তারা আরও ভালো করে সাফল্য অর্জন করতে পারবে, ভালো করে আরও বেশি শিখতে পারবে। সুতরাং এখানে অপশন নাম্বার বি হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। তারপর যেটা প্রশ্ন 21 জানুয়ারি 2024 যেটা প্রশ্ন এসেছিল আমরা দেখি। অ্যাকর্ডিং টু ল্যাব বাইগোটস্কির মতে চিলড্রেন বেনিফিটস ফ্রম দ্য এক্সপেরিয়েন্স অফ ইন্টারেক্টিং উইথ হোয়াইল ওয়ার্কিং দেয়ার যৌন প্রক্সিমেট ডেভেলপ। এখানে জেডপিডির কথা বলা হয়েছে। আর ল্যাব বাইগোটস্কির মতে শিশুরা তাদের প্রক্সিমেল বিকাশের জন্য, জেডপিডি মানে যৌন প্রক্সিমেল ডেভেলপমেন্ট, অর্থাৎ প্রক্সিমেল বিকাশের ক্ষেত্রে কাজ করার সময় তাদের সাথে মিথস্ক্রিয়া করার অভিজ্ঞতা থেকে কি উপকৃত হয়? এটা কারেক্ট অ্যান্সার হবে মোর নলেজেবল আদার্স এবং উইদিন। ঠিক আছে, আমরা কি করি, মোর নলেজেবল মানুষের কাছ থেকে আমরা বেশি শিখি এবং তার ভিতরে যা কিছু আছে সবগুলো সে আমাদেরকে শিখিয়ে দেয়।
কে শিখি? মোর নলেজেবল আদার যে আছে এমকেও যে আছে তার থেকে আমরা শিখি, আর তার ভিতরে যা কিছু আছে সে আমাদের কি করে যৌন প্রক্সিমালের মাধ্যমে সে আমাদেরকে শিখিয়ে দেয়। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার সি। ড্যাশ ইজ লাইকলি টু ড্যাশ স্টুডেন্ট অ্যাচিভমেন্ট, ড্যাশ শিক্ষার্থীদের সাফল্যের সম্ভাবনা। কন্টেক্সচুয়ালাইজড কারিকুলাম, এখানে কন্টেক্সচুয়ালাইজড এখানে ডিক্রিজ যদি হয় তাহলে আমরা কিন্তু লাভ হলো। আচ্ছা, অ্যাচিভমেন্ট মানে তো একটু ভালো কিছু করা, তাই তো? তো ভালো কিছু করা মানে কি ডিক্রিজ? মোটেই না। তো ডিক্রিজটা আমরা কী করলাম? কেটে দিলাম অপশনগুলো, হ্রাস আমরা কমিয়ে দিলাম। এখানে বলেছে সামাজিক বর্জন। আরে ভাই, যদি সামাজিকভাবে শিশুরা বর্জন হয়, এক্সক্লুশন হয়, সামাজিকভাবে যদি শিশুদেরকে যদি আমি মেলামেশা করতে দিই না বন্ধু বান্ধবের সাথে তাদের, তাহলে তার কি সামাজিক মেলামেশা বন্ধন হবে না, সেখানে সামাজিক দিকটা তার কমে যাবে। সুতরাং সামাজিক বর্জন তো এখানে হচ্ছে না, এটাও কেটে দিলাম। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার সি। সোশিয়াল কোলাবোরেশন অর্থাৎ সামাজিক সহযোগিতা ইজ লাইকলি টু এনহ্যান্স স্টুডেন্ট অ্যাচিভমেন্ট। ইয়েস, ছাত্ররা যদি সামাজিক সহযোগিতা যদি খুব ভালো করে শিক্ষার্থীদের হয় তাহলে তারা বিভিন্ন ধরনের সাফল্যতা অর্জন করতে পারে। ঠিক আছে, অপশন সি হবে এক্ষেত্রে কারেক্ট আনসার। একজন শিক্ষকের জন্য নিজেকে শিক্ষার্থীদের জায়গায় স্থাপন করার এবং তারা যে অনুভব করে তা অনুভব করার ক্ষমতা থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষমতাকে কী বলা হয়? It is very important for a teacher to have the ability to put herself in students' place and feel what they feel. This ability is called. একজন শিক্ষকের জন্য নিজেকে শিক্ষার্থীদের জায়গায় স্থাপন করার এবং তারা যা অনুভব করে তা অনুভব করার ক্ষমতা থাকা খুবই দরকার। এই ক্ষমতাকে কি বলা হবে? এটাকে বলা হবে সহানুভূতি, মানে এমপ্যাথি যাকে বলা হয়, এমপ্যাথি থাকতে হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ডিসেবিলিটিস কজেস চ্যালেঞ্জেস ইন সোশ্যাল কমিউনিকেশন। আচ্ছা, আমরা অনেক ধরনের কী বলবো লার্নিং ডিসেবিলিটি শুনেছি, যেমন অটিজম, ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া, তারপর লোকোমোটর ডিসেবিলিটি। তো এখানে নিচের কোন ডিসেবিলিটি শিশুদের থাকলে তারা সোশ্যাল কমিউনিকেশনে তারা বাধা দেয়, চ্যালেঞ্জ হিসেবে বাধা দেয়? সামাজিক যোগাযোগে নিম্নলিখিত কোন প্রতিবন্ধকতা চ্যালেঞ্জ সৃষ্টি করে? অটিজম, ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া না লোকোমোটর? কোয়েশ্চন নাম্বার 13। এটা হচ্ছে অটিজম, এটাকে বলা হয় কি অটিজম। ডিসক্যালকুলিয়া মানে কি ভাই? ডিসক্যালকুলিয়া হবে মানে কি? ডিসক্যালকুলিয়া মানে কি বলুন তো? ডিসক্যালকুলিয়া হচ্ছে আপনাদের গাণিতিক সমস্যা। ডিসগ্রাফিয়া মানে হচ্ছে কি? ডিসগ্রাফিয়া গ্রাফ পেপারে লিখি মানে রিটেন সমস্যা। ডিসলেক্সিয়া যদি বলি তাহলে হবে আমাদের ডিসলেক্সিয়া বললে পঠনের সমস্যা। তারপর যদি আমরা আরও অনেকগুলো রয়েছে, কী কী রয়েছে, আর যদি আমরা বলি ডিসফ্যাজিয়া তাহলে সেটা ভাষাগত সমস্যা। তো অটিজম যদি কারোর হয় তখন সে কী বলবে? সামাজিক যোগাযোগের সমস্যা থাকবে। কনসেপ্টের ক্লাস ডিটেলস দেওয়া আছে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। চেঞ্জ অ্যান্ড স্টেবলিং ইমোশন, পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপ টুগেদার কনস্টিটিউট। আবেগ, ব্যক্তিত্ব এবং সামাজিক সম্পর্কের পরিবর্তন এবং স্থিতিশীলতা একসাথে গঠিত হয় কিসের বিকাশ গঠন করে? আবেগ, ব্যক্তিত্ব এবং সামাজিক সম্পর্কের পরিবর্তন এবং স্থিতিশীলতা, এই সব কিছু একসাথে মানে কোন কী ধরনের বিকাশ করে? পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, সাইকোলজিক্যাল নাকি কগনিটিভ ডেভেলপমেন্ট? কোয়েশ্চন 14। এখানে হবে আমাদের কারেক্ট আনসার কী হবে? সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, মনোসামাজিক। যেখানে মনোসামাজিক রয়েছে সেখানে সামাজিকে থাকবে, তার মানে সোশ্যাল রিলেশনশিপ থাকবে, টুগেদার থাকবে, পার্সোনালিটি থাকবে, এবং যেহেতু এখানে সাইকো কথা বলা আছে সুতরাং সেখানে ইমোশন থাকতে হবে। সুতরাং কারেক্ট আনসার হবে সোশ্যাল সাইকোলজিক্যাল, ঠিক আছে, সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, সাইকোলজিক্যাল হবে সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট, মনে রাখবেন। ধারণার উপস্থাপনার নিম্নলিখিত ক্রমগুলির মধ্যে কোনটি শিশুদের জ্ঞানীয় ক্ষমতার ক্রমিক বিকাশের সঙ্গে সঙ্গতিপূর্ণ? এটা সিটেট 7 জুলাই 2024 আসা প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং সিকোয়েন্স অফ রিপ্রেজেন্টেশন অফ কনসেপ্ট
is in accordance with children's gradual development of cognitive abilities. শিশুদের যদি আমরা কগনিটিভ ধারণাকে যদি ডেভেলপ করতে চাই তো তার জন্য আমাদের একটা সিকোয়েন্সের প্রয়োজন আছে। তো কথা হচ্ছে স্যার এই সিকোয়েন্সটা কি, সিকোয়েন্সটা আমাদের কিভাবে আসবে? কোয়েশ্চেন 15 প্রথমেই আমাদের সেটা থাকবে কর্মভিত্তিক, ঠিক আছে, তারপর থাকবে ইমেজ ভিত্তিক, তারপর থাকবে সিম্বল ভিত্তিক, ঠিক আছে। সুতরাং 15 নম্বর এ হবে আমাদের এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার, ঠিক আছে। আমরা প্রশ্নের সঙ্গে সঙ্গে আমরা কনসেপ্টও কিছুটা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা জিনিসটা বুঝতে পারেন এবং পরীক্ষায় যাতে এই কনসেপ্ট সম্বন্ধে যে কোনো প্রশ্ন আসলে যাতে আপনারা আনসার করতে পারেন এই দিকে আমরা লক্ষ্য রাখি। সুতরাং প্রত্যেকটা প্রশ্নের আনসার ভালো করে বোঝার চেষ্টা করবেন। যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না এবং প্রত্যেকটা প্রশ্নের কারেক্ট আনসার কী হয় আমাদের আগে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই আশাটা রাখছি। দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িংস ক্রিয়েটস ব্যারিয়ার টু ইনক্লুশন অফ স্টুডেন্টস ফ্রম মার্জিনালাইজড গ্রুপ। এখানে আপনারা বলবেন যে স্যার আপনি ইংলিশ এবং বাংলা দুটো ভাষায় প্রশ্নগুলো কেন এনেছেন। দেখুন, এখানে একটা সিম্পল একটা লজিক আছে, একটা ফান্ডা আছে। ফান্ডাটা কি, এই প্যাডাগজির যে প্রশ্নগুলো আমরা সবাই জানি কি প্যাডাগজি এমন একটা টপিক, একটু বোঝার চেষ্টা করুন, আমরা ক্লাস করছি ভাই। প্যাডাগজি এমন একটা টপিক যেখানে আপনাদের 90 মার্ক শুধু প্যাডাগজি থেকে আসে, অর্থাৎ সিডিপিতে 30 মার্ক, দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে, ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 15 করে থাকবে। যদি আপনার পেপার 2 হয়ে থাকে সোশ্যাল সায়েন্স এখানে আপনি 20 পাবেন। যদি পেপার 1-এর যদি ইবিএস থাকে এখানে 15 মার্ক, ম্যাথসে 15 মার্ক, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে আপনি কিন্তু প্যাডাগজি পাচ্ছেন। সুতরাং ওভারঅল 90 মার্কের কিন্তু প্যাডাগজি আমাদের পরীক্ষায় আসে, এটা কনফার্ম। তাই আমরা ইংলিশ এবং বাংলায় করেছি, কারণ আপনাদের যদি সিডিপি থেকে যদি প্রশ্ন আসে ইংলিশ ভার্সন দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর বাংলা প্যাডাগজি যেহেতু আমরা বাংলায় ক্লাস করি, আমাদের চ্যানেল শুধুমাত্র বাংলা ভাষার উপর নির্ভর আমরা বলতে পারি, তো সুতরাং এই বাংলার প্রশ্নগুলো থেকে আপনারা বাংলা প্যাডাগজিতে 100% মানে বুঝে নিতে পারবেন। তাই আমরা দুটো ভাষায় প্রশ্নগুলো সেট করেছি যাতে করে আপনাদের সুবিধা হয়। দেখুন, প্রান্তিক গোষ্ঠীর শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির ক্ষেত্রে নিচের কোনটি বাধা সৃষ্টি করে? একটা ইনক্লুসিভ ক্লাসরুম যখন করব, অর্থাৎ সবাইকে, এটা মূল কথা, মুদ্রা কথা হচ্ছে সবাই একসঙ্গে বসে ক্লাস করবে। ইনক্লুশন মানে কি? ইনক্লুশন মানে কি সবাইকে একসঙ্গে মিলাপ্রীতি করা, ছাত্রদেরকে সবাইকে একসঙ্গে যে মিলাপ্রীতি করব, এখানে কোন জিনিসটা আমাদের বাধা হয়ে দাঁড়াবে? ব্যারিয়ার মানে বাধা, ঠিক আছে। তো অপশন দেখি, শিক্ষাক্ষেত্রে প্রবেশ অধিকার, সবাইকে শিক্ষার অধিকার দিতে হবে, তাহলে তো সবাই একসঙ্গে বসবে, এটা তো বাধা হলো না। অধিকারের সমতা, সবাইকে সমান অধিকার দিতে হবে। ইয়েস, আমরা টিচার হিসাবে কাউকে ছোটো, কাউকে বড়, কাউকে ধনী, কাউকে গরিব এই ধরনের আমরা ক্যাটাগরাইজ করতে পারি না বা ডিভাইড করতে পারি না, সুতরাং এটা হবে কারেক্ট। অংশগ্রহণের সুযোগ, সবাইকে আমাদের অপরচুনিটি দিতে হবে টু পার্টিসিপেট, অপরচুনিটি টু পার্টিসিপেট, অর্থাৎ সবাই যাতে অংশগ্রহণ করতে পারে এটারও আমাদের ব্যবস্থা করে দিতে হবে। সবাই যদি অংশগ্রহণ করতে পারে তাহলে তো আমাদের ক্লাসটা ফ্রুটফুল হবে, ভালো হবে, তাই তো। আর সামাজিক কলঙ্ক কেন হবে? এটা সামাজিক মেলবন্ধন হবে, সামাজিক সোশ্যাল ইন্টারেকশন হবে, কিন্তু এখানে সামাজিক কলঙ্ক কী করবে? কলঙ্ক মানে এটা বাধার সৃষ্টি করবে। সুতরাং সামাজিক কলঙ্ক আমরা ইনক্লুসিভ, সামাজিক কলঙ্ক শব্দটাই মানে কলঙ্ক ভাই, এটাও বাধার সৃষ্টি করবে। সুতরাং অপশন নম্বর ডি হয়ে গেল এই প্রশ্নের কারেক্ট আনসার। বলেছে কোনটা বাধার সৃষ্টি করে, তার মানে সামাজিক কলঙ্ক এখানে আমাদের বাধার সৃষ্টি করেছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখি। এবারে দেখুন কে বলেছে, অঙ্কিতা ওয়াচ এ ইউটিউব ভিডিও টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস অফ বেকিং এ কেক অ্যান্ড দেন বেকস এ কেক ফলোয়িং এক্সাক্ট স্টেপ। অর্থাৎ অঙ্কিতা একটি মেয়ে, সে কী করলো, ইউটিউবে একটা ভিডিও দেখলো যে কীভাবে কেক বানানো যায় এবং কোন কোন স্টেপগুলো ফলো করলে একটা কেক তৈরি হয়। হুইচ কাইন্ড অফ লার্নিং ইজ টেকিং প্লেস ইন দিস কেস, এখানে তার কোন ধরনের শিখন হচ্ছে, ঠিক আছে ভাই। কেক বেক করার প্রক্রিয়াটি বোঝার জন্য অনিতা একটা ইউটিউব ভিডিও দেখে এবং তারপর সঠিক ধাপ অনুসরণ করে একটা কেক বেক করে, অর্থাৎ একটা কেক তৈরি করে, ঠিক আছে ভাই। এই ক্ষেত্রে কোন ধরনের শিক্ষা গ্রহণ করা হয়েছে? এটা হচ্ছে কি ক্লাসিক্যাল কন্ডিশনিং, অবজারভেশনাল লার্নিং,
নাকি ইনসাইটফুল লার্নিং, নাকি অপারেন্ট কন্ডিশনিং? তো এটা কারেক্ট আনসার কী হবে? এটা কিন্তু সিডিপির প্রশ্ন, ক্লিয়ার বুঝতে পারছেন। এখানে কন্ডিশনিং দেওয়া আছে মানে এটাকে সিডিপির প্রশ্ন, সিডিপিতে এই প্রশ্নটা আসবে। কখনো কখনো বাংলাতেও কিন্তু এই ধরনের প্রশ্নগুলো চলে আসে। ঠিক আছে ভাই, সুতরাং আমরা সেটাকে অ্যানালাইজ করেছি। শুধু কোয়েশ্চেন নাম্বার 17, এখানে আমরা দেখতে পাচ্ছি অঙ্কিতা কী করছে, ইউটিউবে একটা ভিডিও দেখছে। একটু ভাবুন তো, ভাবলেই কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। সে ইউটিউবে একটা ভিডিও দেখছে এবং ভিডিও দেখে এই ভিডিওতে কী কী প্রসেস বলেছে, এই প্রসেস মতো সে কী করছে, একটা কেক তৈরি করছে। অর্থাৎ ভিডিওটাকে খুব ভালো করে সে কী করছে, অবজার্ভ করছে। একটা জিনিস যখন আমরা অবজার্ভ করে যখন আমরা শিখি, অর্থাৎ দেখে দেখে শেখা মানে কি, অবজার্ভ করে শেখা। সুতরাং এটা হবে কি, অবজারভেশনাল লার্নিং বা পর্যবেক্ষণমূলক শিক্ষা। আশা করি আপনারা বুঝতে পারছেন, সমস্যা হয়নি। ঠিক আছে ভাই, তো দেখো সিটেট পরীক্ষায় বাংলা ভাষার কমপ্লিট কোর্স আমাদের লঞ্চ হয়ে গেছে। তো এবার আমরা পেইড কোর্স লঞ্চ করেছি আমাদের সহজগুরু অ্যাপে। ঠিক আছে ভাই, সহজগুরু অ্যাপ আমাদের রয়েছে। আপনারা প্লে স্টোরে গিয়ে এই সহজগুরু টাইপ করলে আপনারা অ্যাপ পেয়ে যাবেন। আমাদের লোগো থাকবে, দেখতে পাচ্ছেন এই লোগো থাকবে আমাদের অ্যাপের। তো এই লোগো অনুসারে আপনারা সহজগুরু অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং প্লে স্টোরে আমরা প্রত্যেকটা টপিকের ডেফিনিট ক্লাস প্রোভাইড করব। অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে, আপনারা অ্যাপ খুললে দেখতে পাবেন। অনেকগুলা ফ্রি পিডিএফ আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি অ্যাপে আপনাদের জন্য। ফ্রি নোটস বলে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করলে আপনারা ফ্রি পিডিএফগুলো পেয়ে যাবেন। তারপর ফ্রি মক টেস্ট এখানে আপনি দিতে পারবেন। এই ফ্রি যে রয়েছে এখানে গেলে আপনারা টেস্ট বলে একটা অপশন পাবেন, টেস্ট, TEST টেস্ট। এই টেস্টে ক্লিক করে আপনারা মক টেস্ট দিতে পারবেন ফ্রিতে। ঠিক আছে, এবং আমাদের পেইড গ্রুপ লঞ্চ হয়েছে, যেটার প্রাইস হচ্ছে 499। আমরা এখন থেকে ক্লাস স্টার্ট করেছি যাতে করে সিটেট পরীক্ষার বাংলা ভাষার কুটিনাটি একদম গুঁড়ো থেকে শেষ করে দেবো এবার। ঠিক আছে ভাই, এবার আমরা বলবো না যে আমরা সময় পাইনি যার কারণে আমরা সবগুলা কনসেপ্ট আপনাদের কভার করতে পারিনি, এটা আমাদের আর থাকবে না। যার জন্য আমরা এখন থেকে কিন্তু কাজে লেগে গেছি। আমরা দেখতে পাবেন অ্যাপে অনেকগুলা ভিডিও, পিডিএফ, টেস্ট অলরেডি লঞ্চ হয়ে গেছে। আমরা পেইড গ্রুপে আমরা প্রতিদিন ক্লাস করছি। প্রত্যেক দিন আপনারা ভিডিও পাচ্ছেন, নতুবা পিডিএফ পাচ্ছেন, নতুবা মক টেস্ট পাচ্ছেন। একটা না একটা আমরা আপাতত প্রতিদিন কন্টিনিউ করছি। তারপর আমরা রেগুলার বেসিসে আমরা দিতে থাকবো। প্রতিদিন আপনারা এখানে অ্যাপে আপনারা ক্লাস পাবেন। ঠিক আছে, পিডিএফ পাবেন, মক টেস্ট পাবেন, সেগুলো আপনারা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ দেওয়া হবে, লাইভ ক্লাস থাকছে। অর্থাৎ বাংলা ভাষার জন্য আপনার যা যা প্রয়োজন, কবিতা বলুন, গদ্য বলুন, বাংলা ব্যাকরণ বলুন, প্যাডাগজি বলুন, যা যা বিষয় আপনার বাংলা থেকে আসে পরীক্ষায়, প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি ধরে ধরে আমরা আস্তে আস্তে সবগুলো গুঁড়ো থেকে শেষ করার চেষ্টা করছি। তাই বাংলা ভাষায় একটা ভালো নম্বর পেতে আপনারা যদি আমাদের বিশ্বাস করে থাকেন বা আমাদের চ্যানেলে আরও ভিডিও অনেকগুলো আছে, আপনারা দেখে নিন, তারপর আপনারা এই কোর্সে জয়েন হতে পারেন। তো কোর্সে জয়েন হতে গেলে যদি আপনাদের কোনো সমস্যা হয়, অ্যাপে পেমেন্ট করতে যদি কোনো সমস্যা হয়, তাহলে এই আমাদের সহজগুরু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর আমরা প্রোভাইড করছি আপনাদের, এবং আপনাদের সাপোর্ট সবসময় আমরা করতে থাকবো। যে কোনো সময় যে কোনো যদি অসুবিধা হয়, যে কোনো প্রশ্ন বুঝতে পারছেন না, বা যে কোনো ধরনের সমস্যা আপনার হচ্ছে, বা এই টপিকটা আপনার চাই এবং এই টপিকের আপনি পিডিএফ পাচ্ছেন না, বা এই টপিকের ক্লাস পাচ্ছেন না, কি করে পাবেন, সবগুলো জিনিস আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমরা আপনাদেরকে সম্পূর্ণ গাইড করার চেষ্টা করব। ঠিক আছে ভাই, তো চলুন দেরি না করে আমরা এক্ষুনি চলে যাই কোয়েশ্চন নাম্বার 18-এ। হাউ শুড এ টিচার এনকারেজ অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট অফ লার্নার্স? একজন শিক্ষকের কিভাবে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা উচিত 100%। আর সবসময় আমরা চাই একটা ক্লাসটা যাতে এঙ্গেজমেন্ট হয়, ক্লাসে সবসময় ছাত্ররা যাতে এঙ্গেজমেন্টে থাকে, অর্থাৎ ছাত্ররা যাতে ক্লাসে কী করে, সবাই যাতে অংশগ্রহণ করতে পারে, মনোযোগ সহকারে ক্লাসটাকে শুনতে পারে, বুঝতে পারে, এই জিনিসগুলো আমাদের দেখতে হয়। তো তার জন্য আমাদের কি করতে হবে, জিজ্ঞাসাবাদ এবং প্রশ্ন উত্তর প্রচারের মাধ্যমে স্মরণ এবং পুনরাবৃত্তি, ফোকাসিং, রিকল অ্যান্ড রিপিটেশন, এটা নেগেটিভ ওয়ার্ড, কখনো রিকল এবং রিপিটেশন হয় না। ইউজিং দ্য মেথড ডাইরেক্ট ইনস্ট্রাকশন, ডাইরেক্ট ইনস্ট্রাকশনে হবে না ভাই, সেটা মানে যখন আমরা ডাইরেক্ট ইনস্ট্রাকশন দিই, ভাই কাজটা তুমি করো, তার মানে এটা কি হয়ে গেল, এটা টিচার কেন্দ্রিক হয়ে যায়, অর্থাৎ শিক্ষক কেন্দ্রিক হয়ে গেল, টিচার সেন্ট্রিক এডুকেশন হয়ে গেল। কিন্তু আমাদের প্যাডাগজি বলেছে যে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন হওয়া চাই, এখানে টিচার সেন্ট্রিক হওয়া চলবে না। অফার আর রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, পানিশমেন্ট শব্দটাই তো নেগেটিভ, বুঝতে পারছেন। তার মানে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 1। 3টা অপশন যেহেতু আমরা এলিমিনেট করে দিলাম,
তার মানে 1 নম্বর অপশনটাই আমাদের কারেক্ট হবে। বাই প্রমোটিং এনকোয়ারি অ্যান্ড কোয়েশনিং, অর্থাৎ ক্লাসের মধ্যে মধ্যে আমি তাকে ক্লাস করালাম, ক্লাসটা করাচ্ছি, বোঝাচ্ছি, হঠাৎ যদি তাকে প্রশ্ন করি যে আমি এইমাত্র যে বুঝালাম, কি বুঝালাম বলো তো ভাই, যে আমি একটা পাঠ পড়ালাম, তো এই পাঠে রাম কি করেছিল, ধরে নিন আমি 3টা মাছের কাহিনী একটা গল্প পড়াচ্ছি, তো হঠাৎ যদি বলি আমি ক্লাসটা করালাম, করাবার পর বা একটা প্যারাগ্রাফ পড়লাম, এই প্যারাগ্রাফের মধ্য থেকে যদি বলি যে 3টা মাছ ছিল, এই 3টা মাছের যে কোনো একটি মাছের নাম তুমি বলো তো, বা মাছটা কোথায় থাকে বলো তো, তো এই ধরনের যদি হঠাৎ তাকে যদি আমি প্রশ্ন করি, তাহলে সে আমি পরবর্তী যখন পড়াবো সে তার মনোযোগটা বৃদ্ধি পাবে, তার এঙ্গেজমেন্টটা ক্লাসের প্রতি বৃদ্ধি হবে। নাহলে সে ভাবে যে স্যার যদি ভালো করে না বুঝি, তাহলে হঠাৎ স্যার কোন সময় আমাকে প্রশ্ন করে দেবেন, বা একজনকে যদি আপনি প্রশ্ন করুন তাহলে বাকিরাও কিন্তু সতর্ক হয়ে যাবে। তো কোয়েশ্চন নাম্বার 19 কি বলেছে দেখি, ইন এ সিচুয়েশন হোয়েন আউটকাম ইজ আনসার্টেন বাট ফোকাস ইজ অন ফেইলার এ চাইল্ড ইজ লাইকলি টু এক্সপিরিয়েন্স, তার মানে কি, এমন পরিস্থিতিতে যখন ফলাফল অনিশ্চিত, যখন ফলাফলটা আনসার্টেন, যে ফলাফল কী হবে আমি বুঝতে পারছি না, কিন্তু মনোযোগটা ব্যর্থতার দিকে থাকে, আমার মনোযোগটা এই আমি পারবো না, আমি আর আমার দ্বারা হবে না, রেজাল্ট কিন্তু এখনও আসেনি, কিন্তু আমার মনের মধ্যে চলে আসে আমার দ্বারা হবে না, মনে হবে না, তখন একটি শিশুর কিসের অভিজ্ঞতা হওয়ার সম্ভাবনা থাকে, একঘেয়েমি, উদ্বেগ, রাগ না লজ্জা? কোয়েশ্চেন নাম্বার 19। এটাকে বলা হয় অ্যাংজাইটি, এটাকে একঘেয়েমি বলে না, রাগ বলে না, এটাকে বলা অ্যাংজাইটি, ঠিক আছে, এটা উদ্বেগ বলা হয়, এটা শিশুর একটা উদ্বেগ। আপনি যখন এখানে সিটেটের ক্লাস করছেন, একটা ক্লাস করছেন, 2টা ক্লাস করছেন, করে বলছেন যে না এই সমস্ত প্রশ্ন আমার দ্বারা হবে না, পরীক্ষায় আমি আমার দ্বারা পরীক্ষায় ভালো নম্বর আসবে না, কিন্তু আপনি কিন্তু পরীক্ষা দিনও না, বা আপনার এখনও রেজাল্ট আসেনি, তার মানে আউটকামটা আপনার আনসার্টেন, কিন্তু আপনি বলছেন যে না আমি তো পারবো না, আমার দ্বারা হবে না, মানে আপনি ফেইলারের পথে আপনার মনোযোগ, তো এটা আপনার কিসের কারণে, এটা আপনার একটা অ্যাংজাইটির কারণ। সুতরাং এই অ্যাংজাইটিটা দূর করুন এবং আমাদের সঙ্গে বাংলা ভাষার জন্য স্পেশালি আপনারা আমাদের সঙ্গে সংযোগ হতে থাকেন, বা প্রত্যেকদিন ফ্রি ক্লাস আমাদের চলছে প্রতিদিন ইউটিউব চ্যানেলে, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, বা আমাদের অ্যাপে বিভিন্ন ক্লাস দেওয়া হবে, বিভিন্ন মক টেস্ট দেওয়া হবে, এগুলো আপনারা সহজ গুরু অ্যাপে দেখতে পারেন। তারপর দেখুন, ইন এ স্কুল বেসড অন প্রোগ্রেসিভ প্রিন্সিপাল, স্কুল হলিডেজ coincide with tribal festival and weekly holidays is in twin with the local weekly bazaar. This illustrate কি বলেছে দেখি, প্রগতিশীল নীতির উপর ভিত্তি করে একটি স্কুল ছুটি উপজাতির উৎসবের সাথে মিলে যায়, যখন স্কুলটা ছুটি হয় তখন সেটা উপজাতির উৎসবে একটা আমরা মিলিত করি, সাপ্তাহিক ছুটি স্থানীয় সপ্তাহের বাজারের সাথে সামঞ্জস্য এটি কি চিহ্নিত করি, অর্থাৎ এখানে কী বলেছে দেখুন, এটা প্রোগ্রেসিভ প্রিন্সিপাল, প্রোগ্রেসিভ মানে প্রগতিশীল নীতি অনুযায়ী যখন স্কুলটা বন্ধ হয়, স্কুল হলিডের দিনে আমরা কী করি, আমরা একটা ট্রাইবাল ফেস্টিভ্যাল, আমরা উপজাতির একটা উৎসব পালন করি, এবং এটা আমাদের একটা উইকলি বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখে, অর্থাৎ লোকাল যে আমাদের বাজার হয় এই বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা কিন্তু উৎসবটা পালিত করি। তো এটা কোন জিনিসটাকে বোঝায়? কোয়েশ্চন নাম্বার 20, এটা হবে কি পশ্চাৎগামী স্কুল অনুগমন। তো পশ্চাৎগামী কখন হবে? ফ্লেক্সিবিলিটি অফ স্কুল অর্গানাইজেশন, ইয়েস, স্কুল সংগঠনের নমনীয়তা, স্কুল এবং বাড়ির মধ্যে সাংস্কৃতিক বিচ্ছিন্নতা। এখানে বিচ্ছিন্নতা কী করে এলো ভাই? এখানে আমরা কী বলেছি, আমরা লোকাল বাজারে যেরকম হয় এইভাবে আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে এই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে আমরা সিমিলারিটিস করছি, এখানে আমরা কোনো বিচ্ছিন্ন করছি না, সুতরাং এটা ক্যান্সেল। স্টুডেন্ট ইগনোর টুয়ার্ডস এডুকেশন, চিলড্রেন এডুকেশন, আমরা এখানে শিক্ষার্থীদের অজ্ঞতা, শিশুদের, অর্থাৎ আমরা এখানে কী করছি, স্টুডেন্টের ইগনোর করছি। আমরা স্টুডেন্টদের কখনও কী করতে পারি না, ইগনোর করতে পারি না। যত খারাপ স্টুডেন্ট আমার হোক না কেন, আমি তাকে কখনও কী করতে পারি না, ইগনোর করতে পারি না, সেটা প্যাডাগজি টোটালি না বলেছে, সুতরাং এটা হবে না। কারেক্ট আনসার হচ্ছে ফ্লেক্সিবল। ওয়ার্ডটা কিন্তু পজিটিভ ওয়ার্ড, ফ্লেক্সিবল। সবসময় একজন শিক্ষক হিসাবে আমাকে কী করতে হবে, আমাকে ফ্লেক্সিবল হতে হবে, আমাকে রিজিড হলে চলবে না, ফ্লেক্সিবিলিটি ইজ দ্য মাস্ট। সুতরাং ফ্লেক্সিবিলিটি অফ স্কুল অর্গানাইজেশনে ফ্লেক্সিবল মতো কাজটা করছি, অর্থাৎ বাজারের মতো করে আমরা অনুষ্ঠানটা করছি, অন্য কোনো একটা লোকালিটি নিয়ে আমরা অনুষ্ঠান করছি, যে কোনোভাবে যে কোনো শিক্ষামূলক যে কোনো আমরা কিছু সময় পরিবর্তন আমরা করতে পারি, সেটা যাতে পজিটিভ সেন্সে হয়, যার জন্য বলেছে ফ্লেক্সিবিলিটি অফ স্কুল অর্গানাইজেশন, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশন দেখি,
নিচের কোনটি শেখার অক্ষমতা অর্থাৎ হাত চোখের সমন্বয়, ভারসাম্য এবং হাতের দক্ষতার উপর প্রভাব ফেলে? শেখার অনেকগুলা আমাদের কি রয়েছে, কি বলেছে, শেখার অক্ষমতা, লার্নিং ডিসেবিলিটিস। তো এই দেখুন, প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস কিন্তু আমাদের সহজগুরু অ্যাপে দেওয়া হবে। প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস আপনারা পাবেন, ঠিক আছে? সুতরাং এক্ষুনি আপনারা ডাউনলোড করুন, যদি ইনস্টল না করে থাকেন এক্ষুনি ইনস্টল করুন এবং দেখতে থাকুন। কোর্সে জয়েন হন কিংবা না হন, দেখতে থাকুন। এখানে ভিউ মোরে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন। দেখতে থাকুন যে আমরা কী কী ক্লাস প্রোভাইড করছি না করছি। যদি ইচ্ছা হয় আপনি জয়েন করবেন, ইচ্ছা না হলে জয়েন করবেন না, সেটা আপনার, কিন্তু দেখতে থাকুন অন্তত পক্ষে, তাই তো? তো দেখুন, আর নিচের কোনটি শেখার অক্ষমতা, যেমন হাত চোখের সমন্বয়, ভারসাম্য এবং হাতের, অর্থাৎ হাতের চোখের একটা সমন্বয় আছে, একটা ভারসাম্য আছে, ঠিক আছে? তো হাতটা নিচের দিকে, আমরা হাত এবং চোখের একটা সমন্বয় থাকে, একটা শরীরের অঙ্গের সঙ্গে আরেকটা অঙ্গের সামঞ্জস্য থাকে। যেমন হাতের একটা আঙ্গুল যদি আমরা সোজা করি, তাহলে পরবর্তী আঙ্গুলটা কিন্তু অটোমেটিক সোজার দিকে হয়ে যায়। একসঙ্গে আমরা দুটো আঙ্গুল কোনো কিছু না করে আমরা কিন্তু দুটো আঙ্গুল সোজা করতে পারি না। আমরা একটা আঙ্গুল অটোমেটিক্যালি আরেকটা আঙ্গুলে কী করে টেনে সোজা করার চেষ্টা করে, ঠিক আছে? এটা হচ্ছে সমন্বয়। তো এই যে ছাত্রটাই সমন্বয় করতে পারে না, সেটাকে আমরা কি ধরনের তার ডিসেবিলিটিস বলতে পারি? এটা হচ্ছে কি ডিসপ্রাক্সিয়া, শারীরিক, অর্থাৎ ফাইন মোটর স্কিল, শারীরিক যদি কোনো সমস্যা বোঝায় তখন সেটা হবে কি, সেটা হবে ডিসফ্র্যাক্সিয়া। যদি সে অঙ্ক করতে পারে না, ম্যাথমেটিক্সে যদি তার কোনো সমস্যা হয়ে থাকে, অর্থাৎ সে ম্যাথস পারছে না, এখানে তার সমস্যা আছে ম্যাথসের ক্ষেত্রে, সেটা হবে কি ডিসক্যালকুলিয়া, ঠিক আছে? যদি তার রিডিং সম্বন্ধে কোনো সমস্যা হয় ভাই, যে সে পড়তে পারছে না, পড়ার অসঙ্গতি, সেটা হবে ডিসলেক্সিয়া। যদি তার ভাষাগত কোনো সমস্যা হয় তখন সেটা হবে ডিসপ্রাসিয়া। আর যদি ফাইন মোটর স্কিল ডেভেলপ, শারীরিক অঙ্গ সঞ্চালনে তার সমস্যা হচ্ছে, সেটা হবে ডিসপ্রাক্সিয়া। সেটা মাথায় রাখুন। তো কারেক্ট আনসার এখানে শারীরিক অঙ্গের কথা বলা হচ্ছে, তার মানে এটা কারেক্ট আনসার হচ্ছে কি ডিসপ্রাক্সিয়া। এটা 7 জানুয়ারি 2022-এ আসা প্রশ্ন। এবার আমরা দেখি আমাদের 15 জানুয়ারি 2022-এ কি প্রশ্ন এসেছিল। বিভিন্ন ভাষাগত পরিচয়ের শিক্ষার্থী থাকা একটি শ্রেণীতে একজন শিক্ষকের অনুশীলন করা উচিত। অর্থাৎ আমি একটা ক্লাসরুমে যাচ্ছি, ক্লাস করাতে যাচ্ছি, ধরে নিন আমি ক্লাস 3-তে আমি ক্লাস করাচ্ছি, ঠিক আছে? ক্লাস 3-এর আমার যে শিক্ষার্থীরা আছে তারা কি আছে, বিভিন্ন ভাষা শিক্ষার্থী। ধরে নিন আমি একটা উদাহরণ সম্পর্কে ডাইরেক্ট লাইভ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধরুন আমার ক্লাস 3-তে আমার 30 জন ছাত্র আছে। 10 জন ছাত্র বাংলা ভাষায় কথা বলে, তারা বাঙালিভাষী। 5 জন ছাত্র আছে যারা হিন্দিভাষী, আরও 5 জন আছে যারা মণিপুরিভাষী, আরও 5 জন আছে যারা কি বলবো, যারা মানে কি বলবো, যেটা ভাষা আমি জানি না, কোনটা জানি না ভাই, এটা হচ্ছে নেপাল, যেটা নেপালি ভাষা তারা জানে না। তো কত হলো, 10, 15, 20, 25। আরও 5 জন ছাত্র ধরে নিই আমি মিজো ছাত্র আমার স্কুলে রয়েছে। সুতরাং এই সবগুলো ছাত্রদেরকে যখন আমার ক্লাসে এই বিভিন্ন ভাষাভাষীর ছাত্র থাকবে, তখন একজন শিক্ষকের অনুশীলন কী করা উচিত? মাল্টিল্যাঙ্গুয়ালিজম, সেগ্রেশন বা লেভেলিং বা স্টেরিওটাইপিং। দেখুন, পৃথকীকরণ কখনো হবে না, কারণ আমরা কখনো সেগ্রিগেট কাউকে করি না যে তুমি বাংলা ভাষা পারো না তার মানে তোমাকে আমার ক্লাসে রাখবো না। যারা শুধু বাংলা ভাষা করে তাদেরকেই আমার ক্লাসে রাখবো, এটা সম্পূর্ণ প্যারাগজিতে ভুল। কারণ আমাদের ক্ষেত্রে সবাইকে কিন্তু সমান শিক্ষা দিতে হবে অ্যাজ পার রুল বাই আরটি অ্যাক্ট 2009। তারও ক্লাস প্রোভাইড করে দেওয়া হয়ে গেছে। আরটি অ্যাক্ট কি, 2009 কি, আমরা সহজগুরু অ্যাপে কিন্তু তার ফ্রি পিডিএফ প্রোভাইড করে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন, এবং তার এমসিকিউও দেওয়া আছে, ক্লাস দেওয়া আছে, দেখে নিতে পারেন। তারপর দেখুন লেবেলিং করা হয় না, নামাকরণ করা হয় না, স্টেরিওটাইপিং হয় না, এটা কারেক্ট। মাল্টিল্যাঙ্গুয়ালিজম অর্থাৎ কি, যেহেতু বিভিন্ন ভাষার ছাত্র আছে, তাই আমাকেও শিক্ষক হিসাবে আমাকে বিভিন্ন ভাষায় তাকে কি করতে হবে, বোঝাতে হবে। যে ছাত্র যে ভাষায় বুঝতে পারে, বা কেউ যদি ভাষা পারে না, আমি যদি তার ভাষাটা না পারি, তাহলে মোটামুটি সে বুঝতে পারে এই ধরনের অঙ্গভঙ্গির মাধ্যমে হলেও তাকে কিন্তু আমাকে বোঝাতে হবেই হবে। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে মাল্টিল্যাঙ্গুয়ালিজম। নেক্সট কোয়েশ্চন নাম্বার 23। Which principle of development does the following example? The development of a child does not take a straight path. It turns back and then moves forward again. ঠিক আছে, একটি শিশুর বিকাশ সরল পথে চলে না, সে পিছনে ফিরে আবার সামনের দিকে এগিয়ে যায়।
একটা শিশুর ডেভেলপমেন্টটা সহজভাবে সরলভাবে যায় না, একবার এগিয়ে যায়, একবার পিছিয়ে যায়, আবার এগিয়ে যায়, আবার পিছিয়ে যায়, আবার এগিয়ে যায়, এইভাবে শিশুর ডেভেলপমেন্টটা হতে থাকে। এই যে ডেভেলপমেন্টের প্রিন্সিপলটা, এটা কী ধরনের প্রিন্সিপল? তো এটা আমি আপনাদের কারেক্ট অ্যান্সার বলে দিই। এটা হচ্ছে প্রিন্সিপল অফ স্পাইরাল অ্যাডভান্সমেন্ট, যাকে বলে সর্পিল অগ্রগতির নীতি। তো এই প্রত্যেকটা নীতি সম্বন্ধে আমি আলাদা ক্লাস নেব, এখানে প্রত্যেকটা নীতি সম্বন্ধে আপনাদের বুঝিয়ে দেব। এবার দেখুন, প্রগ্রেসিভ ক্লাসরুম অর্থাৎ প্রগতিশীল শ্রেণীকক্ষে একজন শিক্ষক শিশুদের একটি সাধারণ শিক্ষণ কাজ অর্জনের জন্য দলবদ্ধভাবে কাজ করতে সাহায্য করেন। এটি শিক্ষার্থীদের মধ্যে কিভাবে উন্নীত করবে? একটা প্রগতিশীল শ্রেণীকক্ষ মানে সবাই মিলেমিশে যেখানে ক্লাস করবে, এক কথায়। তো এখানেই একজন শিক্ষক শিশুদের কী করলেন, একটা সাধারণ কাজ দিলেন। তো এই কাজটা হাসিল করার জন্য, অর্থাৎ কাজটা 100% সাকসেস করার জন্য তিনি তাকে দলবদ্ধভাবে কাজ করতে সাহায্য করেন। শিক্ষক কী করলেন, তিনি সবাইকে একসঙ্গে এক দল করে দিলেন এবং তিনিও মধ্যে মধ্যে তাকে সাহায্য করার চেষ্টা করলেন। এতে শিক্ষার্থীদের মধ্যে কী উন্নত হবে? কী হবে কারেক্ট অ্যান্সার? একটু ভাবুন তো, তাড়াতাড়ি কমেন্ট করুন না, তাড়াতাড়ি। 24, তাড়াতাড়ি কমেন্ট করুন। 24 এ হবে কম্পিটিশন, বি হচ্ছে কোঅপারেটিভ লার্নিং, 3 নম্বর হচ্ছে রিলায়েবিলিটি, 4 নম্বর হচ্ছে ফ্রাস্ট্রেশন। কারেক্ট অ্যান্সার কী হবে? এটা বুঝতেই পারছেন, যেহেতু সবার মধ্যে আমরা মিলেমিশে সবাইকে একসঙ্গে শেখাবার চেষ্টা করছি দলগতভাবে, সুতরাং সেটা কী হবে ভাই? কোঅপারেটিভ লার্নিং হবে। তাছাড়া আমাদের কম্পিটিশন, তারপর প্রতিদ্বন্দ্বিতা, হতাশা, এই সবগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, সেটা কখনো হয় না। সুতরাং কারেক্ট আনসার আমাদের কী হবে? কোঅপারেটিভ লার্নিং অর্থাৎ সহযোগিতামূলক শিক্ষণ, এখানে হবে কি আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখি। এটা হচ্ছে আমাদের 29 ডিসেম্বরের 2021 আসা প্রশ্ন। বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশনে আসা প্রশ্ন থেকে আমরা আজকে ক্লাসটা আপনাদের সাজিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই ধরনের ক্লাস আপনারা পাবেন প্রতিনিয়ত, সুতরাং সাথে থাকুন। রাশি শিশুদের ধারণা সম্পর্কে ধারণা মূল্যায়নের জন্য একটা নতুন পদ্ধতি ব্যবহার করেছেন। ঠিক আছে, তিনি তাদের প্রদত্ত উত্তরের জন্য যতটা সম্ভব প্রশ্ন তৈরি করতে বললেন। এই শিক্ষাকেন্দ্রিক এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে আমরা কি বলতে পারি? আমরা সবসময় জানি, এখানে দেখুন ডিকটেটিভ, অর্থাৎ ডিকটেটিভ বলে কিছু হয় না। মেমোরাইজেশন, সেটা মুখস্থ করা, সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তাছাড়া আমাদের টেক্সট বুক সেন্টার আমাদের হবে না, আমাদের চাইল্ড সেন্ট্রিক হবে কারেক্ট আনসার। প্যাডাগজিতে চাইল্ড সেন্ট্রিক যেখানে থাকবেন সেখানে কিন্তু আপনারা বেশি ফোকাস করার চেষ্টা করবেন। কারণ কি? কারণ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বর্তমান প্যাডাগজিতে মান্যতা দিয়েছে, সুতরাং এটা কারেক্ট আনসার হবে শিশু কেন্দ্রিক। ঠিক আছে, নেক্সট। এটা হচ্ছে আমাদের 28 ডিসেম্বর 2021 আসা প্রশ্ন, কোয়েশ্চন নাম্বার 26। তো এটা কারেক্ট আনসার হবে, এটা যে রয়েছে কী রয়েছে ভাই? অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার অর্থাৎ এডিএইচডি। নিচের কোন বৈশিষ্ট্যটা একটা এডিএইচডি বাচ্চার বৈশিষ্ট্যের সঙ্গে মিলিত? অর্থাৎ এখানে কোন বৈশিষ্ট্যটা আমাদের এডিএইচডি একটা রোগ আছে, ডিসঅর্ডার যাকে বলা হয়, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। তো নিচের কোনটা এই ডিসঅর্ডারের সঙ্গে জড়িত? এটা আমাদের যেটা শিখন অক্ষমতা রয়েছে, এই শিখন অক্ষমতায় আমরা এটা দিয়ে দিয়েছি, দেখে নিতে পারেন। চুপচাপ বসে কাজ করার প্রবণতা, ঠিক আছে, এটা হাইপার অ্যাক্টিভিটির মোটেই নয় ভাই। সহজেই বিভ্রান্ত হয়ে যাওয়ার প্রবণতা হতে পারে, তারা যাদের এডিএইচডি আছে তারা সহজে বিভ্রান্ত হতে পারে। দীর্ঘক্ষণ অন্যদের কথা মনোযোগ শোনার, এটা তো ভালো কথা। কেউ যদি দীর্ঘক্ষণ অন্যজনের কথা শুনতে পারে সেটা ভালো গুণ, সেটা এডিএইচডি কী করে হবে? বিরতি ছাড়াই দীর্ঘ অনুচ্ছেদ পড়ার ক্ষমতা, এটাও তো ভালো, তার একটা গুণ। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে কি? সহজেই বিভ্রান্ত হওয়ার প্রবণতা, এটা হচ্ছে আমাদের এডিএইচডির লক্ষণ। তো এডিএইচডি কি? ঠিক আছে ভাই, এডিএইচডি কি, ডিসলেক্সিয়া কি, ডিসগ্রাফিয়া কি, তারপর অ্যাফাজিয়া কি, এই বিভিন্ন কনসেপ্ট আমরা আমাদের লার্নিং ডিসেবিলিটিস টপিকে আমরা কভার করেছি, যেটা আপনারা সহজগুরু অ্যাপে পেয়ে যাবেন এবং অ্যাপটা পাবেন প্লে স্টোরে। ঠিক আছে ভাই, নেক্সট দেখি। এটা আমাদের 3 জানুয়ারি 2022, 3 জানুয়ারি 3 জানুয়ারি 2022 আসা প্রশ্ন। ক্রিয়েটিভিটি সৃজনশীল শিশুর মধ্যে থাকতে পারে। একজন সৃজনশীল শিশুর মধ্যে কি থাকতে পারে? ভিন্ন চিন্তাভাবনা, অবিষাদী চিন্তাভাবনা, বিমূর্ত চিন্তাভাবনা,
নতুন পণ্যের প্রতি দক্ষতা। তো এ ক্রিয়েটিভ চাইল্ড ইজ লাইকলি টু হ্যাভ, একটা সৃজনশীল বাচ্চা। তো সৃজনশীল বাচ্চাও কিন্তু আমাদের ক্লাস কমপ্লিট ভাই, অ্যাপের মধ্যে ক্লাস কমপ্লিট হয়ে গেছে সৃজনশীল শিশুর। আমরা পিডিএফও দিয়েছি, ক্লাসও দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। তো কোয়েশ্চেন নাম্বার 27-এর কারেক্ট আনসার কী হবে? এটা কারেক্ট আনসার হবে যেটা ক্রিয়েটিভ চাইল্ড, যারা সৃজনশীল বাচ্চা তারা কী করে, ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা করে। তারা কী করে, ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা করে, তারা ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ের হয়, তাদের মধ্যে ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা দেখা যায়, অর্থাৎ এটা হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং। নেক্সট কোয়েশ্চন নাম্বার 28 কি বলেছে, ড্যাশ শুড বি ফলোড বাই দ্য টিচার টু ফ্যাসিলিটেট লার্নিং অফ চিলড্রেন ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ বিভিন্ন শিশুরা কিন্তু বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসে, বিভিন্ন পটভূমি থেকে আসে। অর্থাৎ কারুর কোনো শিশু আমরা ধনী পরিবার থেকে এসেছে, কোনো শিশু গরিব পরিবার থেকে এসেছে, কোনো শিশুর আর্থিক অবস্থা খুব খারাপ, বা কারুর পরিবারের পরিবেশটা খুব ভালো, কারুর পরিবারের পারিবারিক পরিবেশটা খুব খারাপ। এ ধরনের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে, বিভিন্ন পটভূমি থেকে আপনার বাচ্চা কিন্তু স্কুলে আসবে। শিশুরা স্কুলে আসবে, আপনার স্কুলে বাচ্চাগুলো, এবং আপনার স্কুলে যখন আসবে সেগুলো আপনারই শিশু বলে আপনার মেনে নিতে হবে। এই ক্ষেত্রে একজন শিক্ষক হিসাবে আপনার কোন জিনিসটাকে ফলো করতে হবে? আমরা কি করব না ভাই, আমরা দেখুন স্ট্যান্ডার্ডাইজড কারিকুলাম, মানসম্মত পাঠ্যক্রম, স্ট্যান্ডার্ডাইজড কখনো করব না। কার্টুন টেক্সট বুক সেন্টার প্যাডাগজি কাটতে হবে। সামেটিভ অ্যাসেসমেন্ট, যেটা একদম পরীক্ষার শেষ মুহূর্তে হয়, এই টপিকের সঙ্গে কোনো রিলেট নাই, সুতরাং কাটলাম। কারেক্ট আনসার হবে কি ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশনাল স্টাইলস, পৃথকীকৃত শিক্ষামূলক শৈলী। ডিফারেন্সিয়েটেড, অর্থাৎ কেউ যদি তার পারিবারিক, কেউ যদি মনে করুন একটু কারো মনে করুন পরিবারে মা বাবা তাকে কোনো কিছু শিখিয়ে দিয়েছে, কেউ আছে যে কোনো কিছু আজ পর্যন্ত সে জানে না। আপনার স্কুলে যখন ভর্তি হচ্ছে কোনো ছাত্র দেখবেন 1, 2, 3, 4 করে 20 পর্যন্ত লিখতে পারে। আবার কেউ শিশু আছে যে এক নামটাই শুনছে না। সুতরাং আপনি কি করবেন, তাদেরকে এই যে ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশনাল স্টাইল দিতে হবে, অর্থাৎ বিভিন্ন জনকে বিভিন্নভাবে আপনাকে শেখাতে হবে, একভাবে কিন্তু শেখালে চলবে না। ঠিক আছে ভাই, সুতরাং কারেক্ট আনসার এখানে হবে কি ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশনাল স্টাইল। নেক্সট দেখি, পিয়াগেট এবং ভাইগোটস্কির তত্ত্বের মূল মিল কি? দেখুন, কি কমোডিটি ইন পিয়াগেট অ্যান্ড ভাইগোটস্কির থিওরিজ। অর্থাৎ 7 জুলাই 2024 অফলাইনে আসা প্রশ্ন, দেখতে পাচ্ছেন, পিয়াগেট এবং ভাইগোটস্কির মধ্যে মিল কোথায়? কারেক্ট আনসার 29 কী হবে? এটা কারেক্ট আনসার হবে ইনভলভমেন্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট অফ চিলড্রেন ইন দেয়ার ওন লার্নিং। তো পিয়াগেট এবং ভাইগোটস্কি সেম কথা বলেছেন যে ক্লাসের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে শিশুদের ইনভলভমেন্ট থাকতে হবে এবং এঙ্গেজমেন্ট থাকতে হবে। শিশুদের ইনভলভমেন্ট অ্যান্ড এঙ্গেজমেন্টের ব্যাপারে ভাইগোটস্কি এবং পিয়াগেট সবাই নিজের যে লার্নিংটা দিয়েছিলেন, নিজের ভিউ দিয়েছিলেন। এটা হবে কারেক্ট আনসার। নেক্সট, ইনক্লুসিভ এডুকেশন এমফাসাইসেস আপন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপর জোর দেওয়া হয়। তো এটা কারেক্ট আনসার কী হবে? 1 নম্বর দেখুন, ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ পৃথকীকরণ, নামকরণ, লেবেলিং, সেটা তো নেগেটিভ। তো ইকুইটি এবং ইকুয়ালিটি, এখানে কোয়েশ্চন নাম্বার 30, এটা হবে ইকুইটি, মানে সবাইকে সমানভাবে দিতে হবে। মানে যে শিশু, ইকুইটি এবং ইকুয়ালিটি ডিফারেন্সটা কি? ইকুয়ালিটি মানে আপনি সবাইকে সমান চোখে দেখবেন, ঠিক আছে। আর ইকুইটি মানে হচ্ছে একজন শিশু পারছে না, সে পারতে গেলে আপনি তাকে কি দিবেন? আপনি তাকে যে সাহায্য করবেন, এই সাহায্যটা আপনি তাকে করে দেবেন। তো ইনক্লুসিভ এডুকেশনের সেম কথা বলে যে শিশু সমান হতে পারছে না, আপনি তাকে একটু ধাক্কা দিয়ে দিন যাতে সে সমান হয়ে যায়। এই যে ধাক্কাটা আপনি দিয়ে দেবেন, এই ধাক্কার নাম হচ্ছে ইকুইটি, ঠিক আছে। আর ইকুয়ালিটি মানে সবাইকে সমানভাবে দেখা। আর এই যে ধাক্কা দেওয়া, এই ধাক্কা দেওয়ার জন্য যে উপকরণ ব্যবহার করবেন বা যে সাহায্যটা আপনি প্রদান করলেন, এটা হচ্ছে কি ইকুইটি। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে এখানে ইকুইটি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। তাহলে সেটা বৃদ্ধি হবে। তো দেখুন, এখানে দুটো ভাষায় প্রশ্ন দেওয়া আছে, তার মানে যদি আপনাদের সিডিপিতে প্রশ্ন আসে আপনারা আনসার করতে পারবেন, যদি বাংলায় আসে তাহলে আনসার করতে পারবেন, সোশ্যাল সায়েন্সে প্রশ্ন আসলে আনসার করতে পারবেন, যে কোনো সাবজেক্ট প্যাডাগজিতে যদি প্রশ্ন আসে আপনারা আনসার করতে পারবেন। সুতরাং আপনারা দুটো ভাষায় আমরা নিয়েছি এই জন্য। তো এটা দেখুন, এ টিচার ক্লোজলি অবজার্ভ চিলড্রেন থ্রু দ্য ইয়ার হোয়েন দে আর এঙ্গেজড ইন লার্নিং অ্যাক্টিভিটিস, compiles sample of their work and maintains an observation diary
অফ ইন্ডিভিজুয়াল চিলড্রেন। দিস টাইপ অফ ইভ্যালুয়েশন ইজ, একজন শিক্ষক সারা বছর ধরে শিশুদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন যখন তারা শেখার কার্যকলাপে নিযুক্ত থাকে এবং তাদের কাজের নমুনা সংকলন করেন এবং পৃথক শিশুদের একটি পর্যবেক্ষণ ডায়েরি সংরক্ষণ করেন। এই মূল্যায়নটা কী ধরনের মূল্যায়ন? ঠিক আছে, আমরা কিছু বুঝলাম না ভাই, আগাগোড়া কিছু বুঝলাম না, আমরা শুধুমাত্র পড়ে গেলাম। এবার আমরা জিনিসটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করব। দেখুন, একজন শিক্ষক কী করলেন, সারা বছর ধরে শিশুদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেন। অর্থাৎ একজন শিক্ষক একটা শিশুকে খুব ভালোভাবে অবজার্ভ করলেন, পর্যবেক্ষণ করলেন যখন তারা শেখার কার্যকলাপে নিযুক্ত থাকে। শিশুরা যখনই কোনো কিছু শিখে তখন শিক্ষক কী করেন, সেটা অবজার্ভ করেন এবং তারপর তার কাজের নমুনাটা সংকলন করেন, যে সে কী শিখলো বা কী করে শিখলো, সবগুলা তিনি কী করলেন, জিনিসগুলা অবজার্ভ করলেন এবং নমুনাগুলা গ্রহণ করলেন। এরপর তিনি এই সবগুলা, এই শিক্ষকের প্রত্যেক দিনের হিসাব তিনি কী করলেন, একটা ডায়েরিতে নোট ডাউন করলেন, একটা ডায়েরি বানালেন এবং ডায়েরিতে সংরক্ষণ করলেন। এটাকে শিক্ষক একটা মূল্যায়ন করছেন। এখানে ওই পার্টিকুলার শিশুকে তিনি কী করলেন, মূল্যায়ন করছেন। তো এই মূল্যায়নটা বা এই অ্যাসেসমেন্টটা কী ধরনের অ্যাসেসমেন্ট আমরা বলতে পারি? তো স্ট্যান্ডার্ড অ্যান্ড ইউনিফর্ম বাই স্ট্যান্ডার্ডাইজড হয় না, ক্যান্সেল করুন। সামেটিভ অ্যান্ড টিচার ওরিয়েন্টেড, দেখুন টিচার ওরিয়েন্টেড কখন হবে না? প্যাডাগজিতে আমরা জানি কি হয়, চাইল্ড সেন্ট্রিক হয়, চাইল্ড সেন্ট্রিক প্যাডাগজি হয়, টিচার সেন্ট্রিক কখনো হয় না, সুতরাং এটা কাটা গেল। আদর্শ রেফারেন্স, নম রেফারেন্স কখনো হবে না। আমরা নাম শুনেছি সিসিই, সিসিই, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ এভালুয়েশন। ঠিক আছে, তো তিনি এখানে এই জিনিসটি করছেন, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ করছেন। এখানে একটা জিনিস দেখুন, সারা বছর ধরে, মানে কন্টিনিউয়াস করতে যাচ্ছেন, সারা বছর ধরে কন্টিনিউয়াস, নিবিড়ভাবে করছেন, মানে কি কম্প্রিহেনসিভ করছেন। এবং তিনি যে ডায়েরি সংরক্ষণ করছেন, এই শিশুদের যে করছেন, সেটা তিনি মূল্যায়ন করছেন। তো এই মূল্যায়নটা হচ্ছে মূল্যায়ন। সুতরাং এখানে দেখুন, সারা বছর মানে কন্টিনিউয়াস, নিবিড়ভাবে মানে কম্প্রিহেনসিভ, আর মূল্যায়ন মানে এভলিউশন। প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর আছে, আপনাকে খুঁজে বের করতে হবে, তাই তো ভাই? তো কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখি, ইন এ ইনক্লুসিভ ক্লাসরুম বাড্ডি সিস্টেম অ্যান্ড কোঅপারেশন লার্নিং, একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে বন্ধুত্বপূর্ণ পদ্ধতি এবং সহযোগিতামূলক শিক্ষায় আমাদের কি করে? কোয়েশ্চন নম্বর 32। আচ্ছা, আগে বলুন তো, বন্ধুত্বপূর্ণ পদ্ধতি বা সহযোগিতামূলক শিক্ষায় আমরা যদি শিশুদেরকে শেখাই, তাহলে রেজাল্টটা ভালো হবে না খারাপ হবে? আলটিমেটলি ভালো হবে, কারণ সবাই সহযোগিতা করে যদি শিখে, গ্রুপ অ্যাক্টিভিটির মাধ্যমে যদি শিখে, বন্ধুত্বপূর্ণভাবে যদি একে অপরের কাছ থেকে শিখে, তাহলে শিক্ষণটা ভালো হয়। সেটা আমরা প্যাডাগজির কনসেপ্টের ক্লাসে পেয়েছি, তাই তো? এখানে কারেক্ট আনসার কী হবে দেখি আমরা, পজিটিভ সেন্সে আমাদের আনসারটা হওয়া চাই। এখানে দেখুন, শুড বি ডিসকারেজড স্ট্রংলি, এখানে দৃঢ়ভাবে নিরুৎসাহ করা উচিত। তার ভাই নিরুৎসাহ কেন হবে? শিশুরা উৎসাহিত হবে, এখানে নিরুৎসাহ তো হবে না, এটা ক্যান্সেল করুন। শুড বি অ্যাক্টিভলি প্রমোটেড, সক্রিয়ভাবে প্রচার করা উচিত। ইয়েস, সবাই একসঙ্গে প্রচার করবে। আরও দেখি, স্টেরিওটাইপ, ও বাবা ডেঞ্জারাস, ছেলেরা এবং মেয়ে, ছেলে এবং মেয়ের মধ্যে এখানে জেন্ডার স্টেরিওটাইপ চলে আসবে, সুতরাং এটা সম্ভব নয়। সকলের জন্য শেখার ফলাফল বৃদ্ধি পায়, হ্রাস প্রায় মানে রিডিউস হয়, ভাই ক্যান্সেল করুন। এখানে কী হচ্ছে, সকলের জন্য শেখার ফলাফলটা বৃদ্ধি পায় হবে কারেক্ট আনসার। এখানে দিচ্ছে হ্রাস পায়, সেটা হবে না। তো আলটিমেটলি অপশন নাম্বার বি হবে কারেক্ট আনসার, শুড বি অ্যাক্টিভলি প্রমোটেড। এটা দেখুন 29 ডিসেম্বর 2021 প্রশ্নটা এসেছিল আপনাদের পরীক্ষায়। এরপরে দেখুন 23 ডিসেম্বর 2021 যে প্রশ্নটা এসেছিল। ঠিক আছে, তার আগে একটা কথা বলে রাখি, আমরা সহজগুরু আমাদের প্লে স্টোরে অ্যাপ চলে আসছে, আপনারা সবাই জানুন। তো আপনারা এক্ষুনি প্লে স্টোরে গিয়ে সার্চ করুন সহজগুরু দিয়ে, প্লে স্টোরে গিয়ে সহজগুরু লিখে সার্চ করবেন। ঠিক আছে ভাই, সহজগুরু লিখে যখন সার্চ করবেন, আপনারা আমাদের এই লোগো হিসাবে আপনারা একটা অ্যাপ দেখতে পাবেন, এই লোগো থাকবে আমাদের, আর এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। এবং এই অ্যাপে আপনাদের সিটেট পরীক্ষার বাংলা ভাষার জন্য যা যা প্রয়োজনীয় আপনাদের প্রয়োজন রয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এখানে কভার করে দিয়েছি। ফর এক্সাম্পল, আমরা লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, মক টেস্ট, তারপর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ নোটস এবং ডাউট সেশন বলে একটা সেশন থাকবে, এই অ্যাপের মাধ্যমে দেখতে পাবেন। আপনারা যদি কোনো প্রশ্নের, কোনো টপিকের ডাউট থাকে, এখানে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা পরবর্তী সময়ে আপনাদেরকে ওই ডাউটটাও অ্যাপের মাধ্যমে আমরা ক্লিয়ার করাতে পারবো আপনাদেরকে। ঠিক আছে, তাছাড়া অনেকগুলো ফ্রি ক্লাসও দেওয়া হচ্ছে, ফ্রি পিডিএফ দেওয়া হচ্ছে। তাছাড়া আমাদের পেইড গ্রুপও রয়েছে, পেইড গ্রুপে আমরা 100% কমপ্লিট করব।
যার প্রচার অভিযান আমাদের এখন থেকে তুঙ্গে চলছে এবং আমাদের প্রিপারেশনও তুঙ্গে ভাই। আমাদের প্রিপারেশন মানে আমরা এখন নোটস বানাচ্ছি, পিডিএফ বানাচ্ছি, মক টেস্ট বানাচ্ছি, সবগুলো আমরা এখন রেডি করছি এক এক করে। আমরা খুব জোর কদমে কাজ করছি যাতে সময়ের অভাবে পরবর্তী সময়ে আপনাদের জন্য কম দিতে না হয়। মক টেস্ট অনেকগুলো মক টেস্ট হবে, কমসে কম 50টা মক টেস্ট, 50টা প্র্যাকটিস সেট দেব, আর অনেকগুলো প্রশ্ন পাবেন শুধুমাত্র এমনিতে আপনাদের গিফট হিসাবে। অনেকগুলো প্রশ্ন আমরা দেওয়ার চেষ্টা করব যেটা আপনারা পরীক্ষার আগ মুহূর্তে যেটা প্র্যাকটিস করতে পারেন। তাই দেরি কিসের, এক্ষুনি আপনারা আমাদের প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করুন এবং এই সুবিধাগুলো উপভোগ করতে থাকুন। ঠিক আছে, প্লে স্টোরে কোর্স দেওয়া আছে প্রতিজ্ঞা ব্যাচ, আপনারা এই প্রতিজ্ঞা ব্যাচে আপনারা জয়েন হতে পারেন। ঠিক আছে, তো চলুন দেরি না করে এবার এই প্রশ্ন দেখি। স্টুডেন্টস আর এগার অ্যান্ড মোটিভেটেড টু লার্ন হোয়েন টিচার। শিক্ষার্থীরা যখন শেখার জন্য আগ্রহী এবং অনুপ্রাণিত হয় তখন শিক্ষকরা কী করেন? শিক্ষার্থীরা শেখার প্রতি যখন শিক্ষার্থীরা কোনো কিছু শিখতে আগ্রহী হয় তখন শিক্ষকরা কী করেন? শিক্ষকরা উৎসাহিত সহকারে তাদেরকে আরও বেশি শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, খুব ভালোভাবে জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাই তো? এখানে অপশন দেখি, কোয়েশ্চেন নাম্বার 33 কী বলেছে? পরীক্ষায় ভালো করার জন্য তাদের চাপ এবং চাপের মধ্যে রাখেন। আরে ভাই, পরীক্ষায় ভালো করার জন্য আমরা পড়াই না। পেডাগজির ভাষায় পরীক্ষা, টেস্ট এই ধরনের কথা বলা হয়নি, কার্টুন। সাফল্যের জন্য পুরস্কার, ব্যর্থতার জন্য শাস্তি প্রদান। আরে ভাই, পানিশমেন্ট ফর ফেইলার নাম উঠেই না ভাই। পানিশমেন্ট শব্দটাই হয় না, রিওয়ার্ড। কিছু কিছু ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আপনারা ছোটোখাটো রিওয়ার্ড করতে পারেন, ওয়ান টাইমের ব্যাপারে। সবসময় রিওয়ার্ড কাজে লাগবে না। যতবার সে ভালো সাকসেস করবে ততবার আপনি তাকে রিওয়ার্ড দেবেন, আর যতবার খারাপ করবেন ততবার পানিশমেন্ট দেবেন, সেটা কখনো সম্ভব নয়। হ্যাভ কমপ্লিট কন্ট্রোল ওভার দ্য লার্নিং প্রসেস। শেখার প্রক্রিয়ার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ। কেন নিয়ন্ত্রণ রাখবো ভাই? শিশুরা যতটুকু শিখতে চায় ততটুকু শিখুক না, আমার কথা হচ্ছে। আমি যতটুকু জানি শিশুরা যতটুকু শিখতে পারে ততটুকু শিখুক, তাকে ততটুকু আমি শেখাবো। আমি কি লিমিটেড করব যে 1 মাসের মধ্যে আমি শুধু কটাই তাকে শেখাবো, খ আর শেখাবো না? সে আজকে যদি কটা শিখে নেয়, কালকে তাকে খ শিখিয়ে দেবো। আমি কেন 1 মাস অপেক্ষা করবো? সেটা আমার নিয়ন্ত্রণে থাকা উচিত নয়। তো কারেক্ট আনসার, যেহেতু আমাদের ABC 3টা অপশন এলিমিনেট হয়ে গেল, তার মানে আলটিমেটলি অপশন নাম্বার ডি হবে আমাদের কারেক্ট আনসার। এঙ্গেজ দ্য লার্নার্স অ্যান্ড মেক দেম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য টিচিং লার্নিং প্রসেস। শিক্ষার্থীদের সম্পৃক্ত করুন এবং তাদের শিক্ষণ প্রক্রিয়ার একটা অবিচ্ছেদ্য অংশ করে তুলুন। শিক্ষার্থীদের এখানে সম্পৃক্ত করতে হবে এবং তাদের শিক্ষণ প্রক্রিয়ার একটা অবিচ্ছেদ্য অংশ করতে হবে। শিক্ষার্থীরাও যাতে এখানে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস মাধ্যমে তারা যাতে খুব ভালো করে শিখতে পারে, তারাও যাতে শিক্ষণের একটা অংশ হতে পারে শিক্ষার ক্ষেত্রে, এই দিকে আমাদের চেষ্টা করা উচিত। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার ডি। শিক্ষার্থীরা শেখার জন্য অনুপ্রাণিত বোধ করে যখন কাজটা, স্টুডেন্ট ফিল মোটিভেটেড টু লার্ন হোয়েন টাস্ক ইজ। শিক্ষার্থীরা তখনই কাজটা শেখার জন্য মোটিভেট হয় যখন কাজটা কি হয়। এই প্রশ্নটা 10th জানুয়ারি 2022 অনলাইন কোয়েশ্চেন পেপারে এসেছিল। কী হবে 34? তাড়াতাড়ি কমেন্ট বক্সে কারেক্ট আনসার করুন ভাই। 34 কোয়েশ্চেন নাম্বার 34 খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন। 34 এখানে দেখুন, স্টুডেন্টস ফিল মোটিভেটেড টু লার্ন হোয়েন টাস্ক ইজ। যখন শিক্ষার্থীরা তখনই শেখার জন্য মোটিভেটেড হবে যখন কাজটা বিমূর্ত হবে, বিমূর্ত এবং অত্যন্ত জটিল। আচ্ছা, একটা প্রশ্ন যদি বা একটা টপিক যদি আপনার বুঝতে খুব জটিল হয়, বা আমি যদি আপনাকে খুব জটিলভাবে বুঝাই, পরবর্তী সময় আপনি কি আবার আমাদের ইউটিউব চ্যানেল খুলবেন? বলবেন না। এই স্যারের বোঝানোটা আমার মোটেই ভালো লাগে না, এই স্যারের বোঝানোটা আমার কঠিন লাগে, আমি আর স্যারের ভিডিও দেখব না। তার মানে আমরা জটিলভাবে কেন করব? আমরা সহজ সরলভাবে করার চেষ্টা করব, তাই তো? ক্লাসটা 1 নম্বর অপশন ক্যান্সেল। অপ্রাসঙ্গিক এমন কিছু ঘটনা আপনাদের সঙ্গে আমি তুলে ধরলাম, এমন কোনো ফেক ইনফরমেশন আপনাদের দিলাম, তাহলে কি আপনারা আমাকে বিশ্বাস করবেন? মোটেই না, বিশ্বাস করবেন না। তার মানে আপনারা আমাকে, আমার চ্যানেলটাকে, আপনারা আমার ভিডিওকে দেখবেন না, আমাকে ভালোবাসবেন না। তার মানে এটাও তো সম্ভব নয়, ইরিলিভেন্ট আমরা কিছু করব না। নট এট অল চ্যালেঞ্জ, মোটেও চ্যালেঞ্জিং নয়, এটাও থাক। তো কারেক্ট আনসার হবে তাদের বাস্তব জগতের সঙ্গে সংপৃক্ত, অর্থাৎ রিয়েল লাইফ ওয়ার্ল্ড বা রিয়েলিয়া। শিশুটা যখনই আমি যে জিনিসটা তাকে শেখাবো সেটা যদি রিয়েল লাইফের সঙ্গে কানেক্টেড থাকে, তখন শিশুটা ওই জিনিসটা ভালো করে শেখার চেষ্টা করবে বা বোঝার চেষ্টা করবে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে কানেক্টেড টু দেয়ার রিয়েল ওয়ার্ল্ড, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। ঠিক আছে, পরবর্তীতে দেখি। হুইচ এমোশন would facilitate the process of meaningful learning।
একটা অর্থপূর্ণ শিকার প্রক্রিয়াকে কে সহজতর করে? কোয়েশ্চন নাম্বার 35। আমরা বলি না ভাই, ঘৃণা লজ্জা ভয় তিন থাকতে নয়। সুতরাং এখানে লজ্জা হলে হবে না, ভয় হলে হবে না, হতাশা হলে হবে না, কৌতূহল বা কিউরিওসিটি থাকতে হবে। ইয়েস, আমি শিখবো, তারপর কি দেখি, তারপর কি হচ্ছে, তারপর কি হবে। যেমন আমরা একটা সিনেমা যখন দেখি, একটা সিরিয়াল যখন দেখি, তখন সিরিয়াল চলাকালীন যখন অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে, তখন কিন্তু খুব রাগ হয়। ইস, এরপরে কি ছিল দেখতে পারলাম না, এর চলে আসলো, দ্যাট শিট। এইভাবে আমরা করি। অর্থাৎ একটা কৌতূহল থাকে, জানার প্রতি একটা কৌতূহল থাকে। এই ঠিক সেম সিনেমার মতো বা সিরিয়ালের মতো যদি একটা শেখার ক্ষেত্রে যদি আমাদের মনে কৌতূহল থাকে, তবে এই শিখনটা আমাদের ক্ষেত্রে আরও সহজতর হয়ে যায়। ঠিক আছে, এই সহজতর হয়ে যায়। A students is struggling to solve a given questions. As per Lev Vygotsky, in this situation, a teacher should. একজন শিক্ষার্থী একটি প্রশ্নের উত্তর সমাধান করতে হিমশিম খাচ্ছে। লেভ ভাইগোটস্কির মতে এই পরিস্থিতিতে একজন শিক্ষকের উচিত কি? আপনি বলবেন স্যার এই প্রশ্ন সিডিপির প্রশ্ন, এখানে ভাইগোটস্কি রয়েছে, আপনারা বাংলা কেন করাচ্ছেন? আমি যে প্রশ্নগুলো করাচ্ছি এইগুলো আপনার সিডিপিতেও আসবে, বাংলাতেও আসবে, ল্যাঙ্গুয়েজ 2তেও আসবে, প্রত্যেকটা সাবজেক্টে আপনার কাজ দেবে। যেমন কি করে পিয়াগেট, লেভ ভাইগোটস্কি, নম চমস্কি। ঠিক আছে ভাই, আরেকজন কি রয়েছেন, পিয়াগেট, নম চমস্কি, লেভ ভাইগোটস্কি। এরা কি করছেন ভাই, এরা ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলেছেন। ঠিক আছে, যেহেতু ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলেছে, এরা কিন্তু আমাদের বাংলা ভাষায় কিন্তু ওরা নাক গলান ভাই, ওরা নাক গলিয়েছেন। আর যেহেতু নাক গলিয়েছেন, তো সিবিএসসিও কী করবে, আমাদের নাক গলাবে। এই সিটেট পরীক্ষা বাংলা ভাষায় কিন্তু লেভ ভাইগোটস্কি বলুন, পিয়াগেট বলুন, এখান থেকে বা নম চমস্কি বলুন, এখান থেকে কিন্তু প্রশ্ন দিচ্ছে এবং দেবেও। তাই আমাদের এই কনসেপ্টগুলো ভালো করে জানা দরকার। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি? একজন শিক্ষার্থী যদি একটি প্রশ্নের উত্তর ভালো করে সমাধান করতে না পারে, তো এজ এ টিচার হিসাবে কি করা উচিত? অ্যাজ পার অবজার্ভ বাই লেভ ভাইগোটস্কি, শিক্ষার্থী উপেক্ষা করা এবং তাকে একা একা লড়তে দাও। আমি কিছু জানি না ভাই, তুমি তোমার যা ইচ্ছা করো, মোটেই না। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে শিক্ষার্থীতে ইঙ্গিত দেওয়া। ইয়েস, তাকে একটা আমরা হিংস দিতে পারি বা ক্লু দিতে পারি। টেল দ্য কারেক্ট আনসার, তাকে তাৎক্ষণিকভাবে কারেক্ট আনসার জানিয়ে দিব। তাৎক্ষণিকভাবে কারেক্ট আনসার বলতে নেই, লেভ ভাইগোটস্কি বলেছেন। লেভ ভাইগোটস্কি বলেছেন স্ক্যাফোল্ডিং করো। স্ক্যাফোল্ডিং মানে কি? তাকে একটু সহায়তা করো, একটু ধাক্কা দাও। সে যেখানে পারছে না, তার গাড়িটা আটকে গেছে, তুমি তাকে গাড়িটা পার করে দিও না, তাকে একটু ধাক্কা দাও যাতে সে নিজে পার হয়ে যেতে পারে। তো সেই ধাক্কা দেওয়া হচ্ছে কি, এটা হিংস দেওয়া বা ক্লু দেওয়া। কারেক্ট আনসারটাকে সরাসরি বলা যাবে না। তারপর বলেছে তাকে শাস্তি দেওয়া, পানিশমেন্ট দেওয়া, মোটেই সেটা সম্ভব নয়। সুতরাং কারেক্ট আনসার হবে গিভ হিন্টস অ্যান্ড ক্লু টু স্টুডেন্টস রিগার্ডিং নেক্সট মুভ। সে যাতে পরবর্তী পর্যায়ে যেতে পারে, তার জন্য তাকে এখানে একটা ধাক্কা দিতে হবে। ঠিক আছে ভাই, একটা ধাক্কা দিলাম। নেক্সট 37। এবার দেখুন, লরেন্স কোহলবার্গ হ্যাজ বিন ক্রিটিক্স বাই কোরাল গিলিগেন ফর। এটা কারেক্ট আনসার এখানে কী হবে? লরেন্স কোহলবার্গের থিওরিটাকে আমাদের ক্যারল গ্যালিলিয়ান স্যার তিনি একটা ক্রিটিক করেছিলেন। এখানে ক্রিটিক কোনটা? 37-এর প্রশ্নে। কারেক্ট আনসার নৈতিক যুক্তিতে লিঙ্গগত পার্থক্য উপেক্ষা করা। নেক্সট, শিশু হিসাবে রাঘব ব্যক্তিগত স্নেহ থেকে বঞ্চিত ছিল। শিশু হিসাবে রাঘব কী ছিল? ব্যক্তিগত স্নেহ থেকে বঞ্চিত ছিল। শৈশবের শেষের দিকে তিনি সহানুভূতিশীল একজন শিক্ষক পেয়েছিলেন। তার শৈশবের প্রায় শেষ, এই সময় সে একটা সহানুভূতিশীল, অর্থাৎ যে শিক্ষক তাকে খুব বেশি আদর যত্ন করেন, এই ধরনের একজন শিক্ষক সে পেয়েছে। তবুও মানুষকে বিশ্বাস করার ক্ষেত্রে তার সমস্যা রয়েছে এবং ঝুঁকি নেওয়ার সাহস তার নেই। তারপরেও সে মানুষকে বিশ্বাস করতে পারছে না যে কোন মানুষ তাকে সহানুভূতি দেখাবে, কোন মানুষ তাকে ঠকাবে। এই জিনিসটা তার মানে বুঝতে সমস্যা হচ্ছে। উন্নয়নের এই বিষয়টি রাঘবের ক্ষেত্রে যথাযথভাবে বর্ণনা করে এটা কোন সমস্যা? এটা কারেক্ট আনসার হবে 38 প্রশ্নের কারেক্ট আনসার দেখে নেওয়া যাক। এটা কারেক্ট আনসার হবে আর্লি লেটার এক্সপিরিয়েন্স ইস্যু, প্রাথমিক পরবর্তী অভিজ্ঞতার সমস্যা। অর্থাৎ সে প্রাথমিক পর্যায়ে কিন্তু সেটা পায়নি, জন্ম থেকেও সে পায়নি। জন্মের সময় সে তাকে কেউ বা ছোটোবেলা শৈশবের যখন চলাকালীন অবস্থায় তখন তাকে কেউ সহানুভূতি দেখায়নি, কেউ ভালোবাসা দেয়নি। পরবর্তী সময় দিয়েছে, তখন তার মনে ডাউট এসেছে, এতদিন তো কেউ আমাকে ভালোবাসা দেয়নি, এরকম যে এখন দিচ্ছে তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। ঠিক আছে, এই জিনিসটা। অর্থাৎ এখানে কি কারেক্ট আনসার হচ্ছে আর্লি লেটার এক্সপিরিয়েন্স ইস্যু, এটা হবে এক্ষেত্রে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখি ভাই,
পরীক্ষার উদ্বেগ এবং ব্যর্থতার ভয়, অ্যাংজাইটি অফ এক্সাম অ্যান্ড ফিয়ার অফ ফেইলার। পরীক্ষার প্রতি অ্যাংজাইটি, পরীক্ষার প্রতি একটা অ্যাংজাইটি থাকে, এবং ফেল হওয়ার যেটা ভয়, ব্যর্থতার যেটা ভয়, এই ভয়টা আমাদের কি করে? কোয়েশ্চেন নম্বর 39 দেখি। শেখার উপর কোনো প্রভাব ফেলবে না। আরে শেখার উপর প্রভাব ফেলবে, যদি পরীক্ষার ভয় যদি থাকে, পরীক্ষার প্রতি অ্যাংজাইটি থাকে, তাহলে আমরা একটু ভালো করে শিখবো, মনোযোগ সহকারে শেখার চেষ্টা করবো। পরীক্ষা যত আমাদের ঘনিয়ে আসে, পরীক্ষায় যত ঘনিয়ে আসে তত আমাদের পড়াশোনায় বেশি মন বসে, এটা বাস্তব সত্য। কার্যকর শেখার সুবিধা প্রদান করবে, আমরা কি করব? খুঁজবো কোথা থেকে পড়বো, কি পড়বো, সুবিধা প্রদান করবে শিক্ষার্থীদের অন্তর্নিহিত অর্থাৎ ইনস্ট্রিক্ট মোটিভেশন। আমরা ভিতর থেকে কিন্তু শেখার চেষ্টা করব, কারণ সিটেট এখন অনেক দেরি আপনাদের, তাই আপনারা বেশি লক্ষ্য দিচ্ছেন না। যখন সিটেট নিকটবর্তী চলে আসবে তখন আপনারা খুঁজে খুঁজে ভিডিওগুলো দেখবেন, বিভিন্ন ইউটিউব চ্যানেল ভিডিও দেখবেন, বিভিন্ন বই পড়বেন, বিভিন্ন মক টেস্ট দেবেন। কারণ কি? কারণ পরীক্ষা নিকটে চলে আসছে, তো আর কিছু করার নাই, পরীক্ষা নিকটে আসছে, এখন ভালো করে পড়তে হবে। এতদিন পড়িনি, এখন পড়তে হবে, তাই তো? সুতরাং যারা এখন থেকে মনোযোগ সহকারে ক্লাস কন্টিনিউ করছেন ভাই, তাদেরকে আমরা গ্যারেন্টি দিচ্ছি যে বাংলা ভাষায় আমরা আপনাদের কমসে কম 27 থেকে 28 নম্বর আপনারা 100% গ্যারেন্টি সহকারে আপনারা পাবেন। যার জন্য আপনাদের সিম্পল সহজগুরু প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করুন এবং আমাদের যে পেইড কোর্স আছে, পেইড কোর্সে জয়েন হয়ে যান। এখানে প্রত্যেকটা টপিকের আমরা ক্লাস প্রোভাইড করব, প্রত্যেকটা টপিক ওয়াইজ মক টেস্ট প্রোভাইড করব, প্রত্যেকটা টপিকের পিডিএফ প্রোভাইড করব। ঠিক আছে? আর কি চাই আপনার? আর কি চাই? তারপর 50টারও বেশি মক টেস্ট আমরা করব, 50টারও বেশি প্র্যাকটিস সেট করব। তারপর যতগুলো সম্ভব হয় আপনাদেরকে প্রশ্ন আমি আপনাদেরকে দিয়ে দেব। ঠিক আছে ভাই? তো প্র্যাকটিসের জন্য আনসার কি সহ, যাতে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন, এই সবগুলো ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন। তো আর দেরি কিসের? এক্ষুনি আপনারা প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপ ডাউনলোড করুন এবং এনরোল হয়ে যান। তারপরও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের সহজগুরু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। ঠিক আছে ভাই? আপনারা অ্যাপে গিয়ে এখনই চেক করে নিন, আমাদের ফ্রি ভিডিও দেওয়া আছে, তারপর ফ্রি পিডিএফ দেওয়া আছে, ফ্রি মক টেস্ট দেওয়া আছে, সিলেবাসও দেওয়া আছে। এই সবগুলা জিনিস আপনারা এক্ষুনি দেখে নিতে পারেন এবং কপিতে নোট ডাউন করে নিতে পারেন। আপনার এটা ফ্রিতে আছে, কোনো টাকা লাগবে না। তো এটা কারেক্ট আনসার হবে নেগেটিভ এফেক্ট অন লার্নিং, অর্থাৎ শেখার উপর নেতিবাচক প্রভাব ফেলবে। ঠিক আছে? নেক্সট দেখি। একজন কিশোর যুক্তি দেয়, যদি হান্স তার স্ত্রীকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা না করে তাহলে সে জীবনের মূল্যের চেয়ে বেশি মূল্যকে গুরুত্ব দিচ্ছে। এই প্রতিক্রিয়ার নৈতিক বিকাশের কোন পর্যায়ের বৈশিষ্ট্য? এটা আমরা কোহলবার্গের একটা তথ্য দেখেছিলাম, এই তথ্য থেকে প্রশ্ন এসেছে, কোয়েশ্চেন নম্বর 40। তো এটা কারেক্ট আনসার বা ডাইরেক্ট বলে দিচ্ছি, এটা হচ্ছে কি, এটা ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল অফ ওরিয়েন্টেশন। আমরা কোহলবার্গের তথ্য নিয়ে আলোচনা করেছি, এই তথ্যে আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন। ঠিক আছে? তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি। তো পরবর্তী ক্লাসে আমরা আরও বাকি প্রশ্ন নিয়ে একটা দীর্ঘ ম্যারাথন ক্লাস নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।